দেখুন, বুদ্ধদেব বসু লিখেছিলেন, রাষ্ট্র একটা যন্ত্র হলেও তার অন্তর্গত প্রজাসমূহ যন্ত্র নয়, তারা মানুষ। এখন এই রাষ্ট্রের সঙ্গে আমজনতার সম্পর্ক বুঝলেন, কখনো ঘাটের কাছে গল্প বলা নদীর জল, আবার কখনো সুনামি। সেই সুনামি আছড়ে পড়লে কিভাবে সমস্ত হিসেব নিকেশ পাল্টে যেতে পারে দেখিয়ে দিল নেপালের জেনজি। একদিকে দুর্নীতি আর স্বজন পোষণের বিরুদ্ধে হাজার হাজার তরুণ তরুণীর রাস্তায় নামার ছবিটা যেরকম দেখলাম, সেরকমই মুদ্রার উল্টো পিঠে দেখলাম লাগাম ছাড়া মব ভায়োলেন্স। জীবন্ত পুড়িয়ে খুন, মন্ত্রীদের রাস্তায় ফেলে গণধোলাই, নির্বিচারে সরকারি সম্পত্তি পোড়ানোর মতো মারাত্মক ঘটনা যা সভ্য সমাজে ঘটতে পারে না। আর ভোটমুখী বাংলায় যখন জাগতিক সমস্ত কিছু নিয়েই রাজনীতি হচ্ছে, সেখানে নেপাল প্রসঙ্গ চলে আসবে তাতে আর সন্দেহ কি? এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের বিষয়, দুর্নীতি আর স্বজন পোষণ মাত্রা যদি ছাড়ায়, নেপাল দেখালো জনতা খেপলে কিভাবে শাসক তাড়ায়। আমার প্রথম বক্তা ইতিমধ্যেই বাংলায় নেপাল মডেল চেয়ে রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন। তিনি বলছেন, বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না। বাংলা যুব সমাজের চাকরি চলে যাচ্ছে, তারা নেপাল থেকে শিক্ষা নিক। তার বিরুদ্ধে ইতিমধ্যেই অন্তত 16টা এফআইআর হয়েছে, কিন্তু তিনি তার বক্তব্যে অনড়। আজ আমার প্রথম বক্তা কে সেটা আন্দাজ করতে পারার জন্য কোনো পুরস্কার নেই। অবধারিতভাবে তিনি বিজেপি নেতা অর্জুন সিং। নমস্কার। আজকে খুব ভালো একটা ইস্যু, আমি ইস্যু অন্য তুলেছিলাম, আবার ভালো ইস্যু একটা স্লোগান দিয়ে এবিপি আনন্দ থেকে করা হয়েছে, তার জন্য এবিপি আনন্দকে ধন্যবাদ জানাবো। এমন একটা ইস্যু, যে ইস্যুটা সারা পৃথিবী মানুষ এর উপরে একটু নজর দিয়েছে। আমরা বাংলায় বসবাস করি, যখন আমি এই কথাটা বলি কি নেপালে যেটা হয়েছে সেটা বাংলায় কেন হবে না? জাগো 18 বছরের থেকে 30 বছরে যুব সমাজ বাংলায় দুর্নীতির সমস্ত মাপকাঠি দুর্নীতিতে থেকে অনেকটা এগিয়ে গেছে। 3 কোটি মানুষ নেপালে থাকেন আর প্রায় 11 কোটি মানুষ বাংলায় থাকেন, কিন্তু দুর্নীতিতে সমস্ত ব্যাপারটা নিয়ে দুর্নীতি আছে। আমি বলেছিলাম গণ অভ্যুত্থান করা দরকার, কেউ বলছে গণ আন্দোলন, এটা বললে ভালো হতো, কেউ বলছে গণক্রান্তি। কেন গণ অভ্যুত্থানে নাকি খুব একটা মানে কি বলা যায়, তার একটা ধমকের ব্যাপার আছে। আমি নাকি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত করছি। আমি অবাক হয়ে যাই, যে তৃণমূল কংগ্রেস নেত্রী ক্ষমতায় এসেছিলেন গণ আন্দোলনকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী 21 জুলাই যদি মনে করা যায় তো 13 জন যুবক মারা গেছিলেন। এই 13 জন যুবককে যারা সেই সময়কার যারা আমলা ছিলেন, যিনি তার নির্দেশেই ঘটনাটা ঘটেছিল, সেই আমলা মনীশ বাবু তিনি মন্ত্রী হলেন যখন ক্ষমতা বদল হলো। যে আন্দোলন করে, যে আন্দোলনে পথে নেবে ক্ষমতায় আসলেন, তিনি অত আন্দোলনকে ভয় পান কি একটা রিপোর্টার, একটা সামান্য মানুষ, একজন সামাজিক মানুষ যদি কোনো ধরনের কোনো তার বিরুদ্ধে কোনো কথা বলবেন, তাহলে সঙ্গে সঙ্গে তার নামে মামলা হয়ে যায়, তার নামে এফআইআর হয়ে যায়। তাহলে এই আন্দোলনের পথে নেমে সরকারে আসার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি একটা সময় এই নন্দীগ্রামে লড়াই করেছিলেন, তাতেও অনেক মানুষ খুন হয়েছিলেন, মাওবাদীদের হেল্প নিয়েছিলেন, সেই মাওবাদী নেতা কিষণজিকে তার সরকার আসার পরে খুন করা হয়েছিল। এটা আমি শুধু বলছি না, উনার দলের নেতা, উনার ভাইপো বলেছিল কিষণজিকে আমরা খুন করিয়েছি। শশধর মাহাতো, যিনি
জ্ঞানেশ্বরী রেল অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, তখন তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে তিনি শশধর মাহাতো তৃণমূলের একজন বড় নেতা হলেন, উনার কোনো অসুবিধা নেই। এই গণ আন্দোলন যে ওখানে হয়েছিল, গণ অভ্যুত্থান আমি বলেছিলাম নেপালে, আপনাদেরকে মনে করিয়ে দিই, 1951 ত্রিভুবন বীর বিক্রম শাহ, যিনি তখনকার রাজা ছিলেন, তখন বলেছিলেন যে ভারতবর্ষে অঙ্গ আমাকে করে দাও, আমরা নেপালে মানুষ, আমরা ভারতবর্ষের সঙ্গে থাকব। নেহরুজি করেননি, কিন্তু সেই পরিবারের একজন, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার স্ত্রীকে নিয়ে যখন যান নেপালে, শুধুমাত্র ওখানকার একটা মন্দির, সে অনেক নামকরা মন্দির পশুপতিনাথ, তার খ্রিশ্চান বউকে নিয়ে যেতে দেওয়া হলো না। তার জন্য একটা ব্যাপকভাবে ওই রাজতন্ত্রকে শেষ করার জন্য একটা পরিকল্পনা করে রাজতন্ত্রকে শেষ করা হলো। তখন নেপালের রাজাকে উনি বলেছিলেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, উনি বললেন আমার হাতে নেই, এটা পরম্পরা আছে, এই পরম্পরাটাকে মানতে হবে সবাইকে। যাই হোক, শাসন শেষ করা হলো। তার মধ্যে চক্রান্ত, অনেকে বলেন কি ভারতবর্ষে প্রধানমন্ত্রী তখন তৎকালীন ছিলেন রাজীব গান্ধী, সে চক্রান্ত করেছিলেন। কিন্তু 2008 সাল থেকে 14 বার সরকার চেঞ্জ হলো, আজ পর্যন্ত কোনো সরকার 5 বছর টিকতে পারেনি। সেই সরকারকে কারা সরালো? দুর্নীতি, স্বজন পোষণ, বেরোজগারি, একবারে 18 থেকে 30 বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেমে লড়াই করলো। আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার ওখানকার অনেক পুলিশ অফিসারদের সঙ্গে অনেক যোগাযোগ আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ ওখানে এই যতগুলো ল্যান্ড ডিপার্টমেন্টের এই যে অফিসগুলো কেন পুড়িয়ে দেওয়া হলো? তারা বললেন ওই মাওবাদী যারা নেতারা, যারা ক্ষমতায় ছিলেন, প্রায় নেপালের যে বড় বড় শহর তার সমস্ত সম্পত্তি গ্রাস করে নিয়েছিলেন। সেই সম্পত্তিগুলোকে যাতে ওই কোনো ডকুমেন্ট না থাকে তার উপরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা এমন একটা ঘটনা ওখানে ঘটেছে। এবার এই ঘটনার পরে হঠাৎ যখন আমি এই কথাটা বলি, হঠাৎ আমার নামে মামলা শুরু হলো। 14টা আমার উপরে মামলা হলো। আমি শুধু প্রশ্ন করি যে আজকে আপনার সরকারের কে আন্দোলন করবে? আমি একজন ব্যক্তি হিসাবে আমি যদি বলি যে এখানকার যুব সমাজ কেন আন্দোলন করছে না, যে কোনো আন্দোলন এমন হতে পারে না দুর্নীতির বিরুদ্ধে বা স্বজন পোষণ বিরুদ্ধে, ভারতবর্ষের মধ্যেই হয়েছে। আপনি জেপি আন্দোলন যদি বিহারে মনে করেন, তো জেপি আন্দোলনে কত যুবক মারা গেছিল, সরকার চলে গেছিল, বিহার সরকারকে যেতে হয়েছিল, তারপরে ইন্দিরা গান্ধী সরকার যেতে হয়েছিল ওই ইমার্জেন্সি অ্যান্ড কারাপশনের উপরে। একটা গভর্নমেন্ট যদি শুধু স্বজন পোষণ, শুধু যদি নিজের ফায়দার জন্য যদি সরকার চলে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না কেন? আপনি আমাদের দেশে আশেপাশে শ্রীলঙ্কাতে ওই ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে আন্দোলন হয়েছিল। আপনি যদি বাংলাদেশকে ধরেন, বাংলাদেশও একটা ডিক্টেটরশিপ, শেখ হাসিনা নামে ওখানে আন্দোলন হলো, পরে এই আন্দোলনটা ওই জিহাদিদের হাতে চলে গেল, সেখানে হিন্দু নিধন শুরু হলো। নেপালে আপনি শুনেছেন, নেপালের কথা আমি বললামই আপনাকে। এই 3টে ঘটনার মধ্যে আমরা অবাক হয়ে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের ঘটনার ব্যাপারে পেট্রা বোলবর্ডারে গেলেন না। উনি হঠাৎ বললেন যে আমি নেপালের জন্য আমি খুব আমার প্রবলেম হচ্ছে, আমি ওখানকার যে উত্তর কন্যা যে উনার অফিস, সেখানে সারা রাত বসে পাহারা দিয়েছে। অদ্ভুত, মানে কি বলা যায়, ওখানকার মানুষও হাসছে, সারা ভারতবর্ষের মানুষ হাসছে। উনি নাকি সারা রাত ওখানে পাহারা দিয়ে নেপালের আন্দোলন যাতে ভারতবর্ষে বাংলায় না আসে তার জন্য উনি মাত্র 100 কিলোমিটার বর্ডার আছে বাংলায়। কেন উনার অত ভয়? একটাই ভয়ের কারণ যে উনি দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন, স্বজন পোষণ সরকার চালাচ্ছেন।
মানে সমস্ত বাংলায় যত দুর্নীতি ভারতবর্ষে বা পৃথিবীর ইতিহাসে যদি ডিকশনারি খোঁজা যায় তো খুঁজবেন যখন, সেখানে যত রকম আপনি দুর্নীতি দেখবেন সবটাই পশ্চিমবাংলার মধ্যে। চাকরি, রাশন, গরু পাচার, বালু, পাথর, এই বাঁধ যে তৈরি হয় যখন প্রত্যেক বছর বাঁধটা ভেঙে যায়, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এমন কিভাবে তৈরি হলো বাঁধটা ভেঙে গেল। মিড ডে মিল ব্যাপকভাবে চুরি, প্রত্যেকটা স্কুলে ম্যানেজিং কমিটি শেষ করে দেওয়া হয়েছে, পার্টির লোককে বসিয়ে দেওয়া হয়েছে, সারাদিন তারা মিড ডে মিলের কিভাবে পয়সা চুরি করতে হয় তার জন্য। মিউনিসিপ্যাল সার্ভিস, সেখানে দুর্নীতি। ইনলিগাল কনস্ট্রাকশন, আমি এখানে যখন এসেছিলাম কিছু লোক আলোচনা করছিল কি একটা এলাকা পুরো মেয়রের আন্ডারে আছে, ওখানে না কথা বললে কোনো বাড়ি তৈরি করতে পারবেন না, সে জলা জমি হোক বা সাধারণ জমি হোক, মেয়র সঙ্গে কথা না বললে আপনি বাড়ি তৈরি করতে পারবেন না। আপনি সিন্ডিকেট, অফিসিয়ালি বিধানসভা দাঁড়িয়ে একজন এমএলএ বলেছিলেন কি সিন্ডিকেট যদি ভেঙে যায়, সিন্ডিকেট যদি সরিয়ে দেওয়া যায় তাহলে সরকার পড়ে যাবে, সেটা রাজারহাট গোপালপুর। আপনি চলে যান পুকুর ভরাট, উমফানে কারাপশন, যে কোনো মুহূর্তে আপনি জানেন সিএজি রিপোর্ট উমফানে কারাপশনের এগেনস্টে আছে। আপনি ডিয়ার লটারি, ব্যাটিং অ্যাপ আপনি দেখছেন, মাননীয় এক্স এমপি কে ডাকা হয়েছে। ফরেস্ট পুরো গাছ কেটে দেওয়া হয়েছে। আপনি নর্থ বেঙ্গলে চলে যাবেন, নর্থ বেঙ্গলে অদ্ভুত অবস্থা, ওখানে আপনার জমি আপনি কিনে আপনি বাড়ি ফিরে আসবেন, দেখবেন ওখানে তৃণমূলের একটা বড় ঘুঘুর বাসা বসে আছে, তারা আপনার জমি কাগজপত্র বানিয়ে সেই জমিটা কিভাবে নিয়ে নেবে ওখানকার মানুষ সবাই জানে। তারপরে চলে যান এই যে আপনার হেলথ ডিপার্টমেন্ট, যত আমাদের হসপিটালের ঘটনা, স্বাস্থ্যসাথী, উনি স্বাস্থ্যসাথী নিয়ে খুব গর্ব করেন, কিন্তু স্বাস্থ্যসাথী নিয়ে কত দুর্নীতি হচ্ছে। যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড হয় আর আপনি যদি চলে যান হসপিটালে বা কোনো নার্সিং হোমে, হসপিটালে ছেড়ে দিন নার্সিং হোমে, কেন হসপিটালে তো আপনার এডমিশন হবে না, ওখানে একটা এমন র্যাকেট আছে, সেই র্যাকেটের বাইরে আপনার এডমিশন হবে না। সেখানে স্বাস্থ্যসাথী ডক্টর বলে কি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, জায়গা নেই, ভর্তি হবে না। আমি একটু সময় চাইব সুমনদার কাছে, আপনি একটা কথা বলুন, এই যে অভয়া কাণ্ডে আমাদের তিলোত্তমা, যাকে আমরা নাম বলতে পারি না, আরজি করে দুর্নীতি কোন লেভেলে হয়েছে, কোন লেভেলে দুর্নীতি হয়েছে, খুন হলো, আর এখনো যে মাগুলো যার ডেলিভারি আছেন যার হবে তার স্লাইন অব দি চুরি হচ্ছে, এরপরেও আমরা চুপ করে বসে আছি। এখানে নবান্ন যে আমাদের আরজিকর ঘটনা যখন হয়েছিল, গণ আন্দোলন হয়েছিল, বলতে গেলে একদম গণ আন্দোলন ছিল, সেই গণ আন্দোলন বিক্রি হয়ে গেল একটা সময় গিয়ে। নালে পশ্চিমবাংলায় এই মমতা ব্যানার্জি সরকার এই গণ আন্দোলনে কি রূপ হতে পারে সেই রূপটা দেখতো, কিন্তু গণ আন্দোলনে কিছু লোক বিক্রি হলো, কিন্তু কে সেই বাঁচতে পারলো না। আবার তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে থানায় ডাকা হচ্ছে, এবার তারা বুঝতে পারছে যে আমাদের বিক্রি হওয়াটা কোন জায়গায় ভুল হলো। সিপিএম একটা বড় ভুল করলো, সেখানে একটা ছাত্র সমাজ আন্দোলন করেছিল, সেই ছাত্র সমাজ আন্দোলনে সিপিএম একজন নেত্রী, আমি নাম বলবো না, তিনি বললেন না এই আন্দোলনের সঙ্গে আমরা থাকবো না। দেখুন এই যে আন্দোলন হয়, যারা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন যেটাকে বলা যায়, এইটা পলিটিক্সের বাইরে, পার্টির বাইরে হয়ে যায়। পার্টির বাইরে হয়ে একটা রাজ্যের কিভাবে দুর্নীতি, একটা দেশের ব্যাপার, একটা রাজ্যের ব্যাপার, এখানে রাজ্যের ব্যাপারে যেভাবে দুর্নীতি, সারা ভারতবর্ষের মানুষ এই রাজ্যকে দুর্নীতির ব্যাপারে কোনো মানে কোশ্চেন অ্যান্সার নেই। একদম এই সরকার চাকরি চুরি নিয়ে অফিসিয়ালি কোর্টে গিয়ে স্বীকার করেছে, হ্যাঁ আমরা এখানে অযোগ্যদেরকে চাকরি দিয়েছি, সেখানে মন্ত্রী এমএলএ তাদের মেয়ে তাদের ছেলে চাকরি হয়েছে। এখানে কিছু লোক এখানে বলবেন, আমার বলার পরে আমার সৌভাগ্য নেই এনাদের জবাব দেওয়ার জন্য, সময় পাবো না, কিন্তু তারা বলবেন একটাও তো প্রমাণ হয়নি, আর এর থেকে প্রমাণ কি হবে, এর থেকে প্রমাণ কিছু হবে না দেবাংশু, হাসলে কোনো ব্যাপার নেই, এর থেকে বেশি প্রমাণ হবে না। তুমি একদিন বলেছিলে, আমি শুনেছিলাম কি কোনো প্রমাণ নেই, কোনো আমাদের নেত্রী বা নেতা এই কেসের সঙ্গে যুক্ত আছে। প্রমাণ নেই, তাহলে তোমারই সরকার, তোমারই এসএসসি,
তারা কোর্টে দাঁড়িয়ে বলেছে অত লোক তারা এই অযোগ্য আছে, আরো বেরোবে, আরো দুর্নীতি আছে। এই দুর্নীতির এক একটা বলে একদিন সময় লাগবে দাদা, সময় নেই। আমি শেষ করছি শুধু একটা কথা বলে, কে শুধু 18 বছর থেকে 30 বছর যদি ছাত্র যুব সমাজ যদি এগিয়ে আসে, নিশ্চিতভাবে মানুষ নিজের কথা বলতে পারবে, নিজের কথা বলতে পারবে। একজন লোক খুন হলো, আমি তার বাড়িতে আজকে দেখতে গেলাম, ওখানে তৃণমূলে কিছু লোক দাঁড়িয়ে আমি যাতে ওনার সঙ্গে কথা না বলতে পারি তার জন্য স্লোগান শাউটিং হলো। কোন দেশে কোন রাজ্যে রাজনীতি হচ্ছে? আরে আপনি রাজনীতি করুন, আমি রাজনীতি করব, মানুষ যাকে পছন্দ করবে তার পাশে থাকবে। তাই জাগো 18 বছর থেকে 30 বছরের যুব সমাজ, কেন এই সরকার দুর্নীতি থেকে বেরোতে পারবে না। A to Z এভরিবডি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। ধন্যবাদ। ধন্যবাদ অর্জুনদা। দেখুন, অর্জুনদা শুরু করলেন যে নেপালে যেটা হয়েছে সেটা বাংলায় কেন হবে না। আচ্ছা, এই প্রশ্নটা দেশের বিরোধীরা যদি একটু পাল্টে নিয়ে বলে যে নেপালে যেটা হয়েছে সেটা দিল্লিতে কেন হবে না, তাহলে অর্জুনদার ক্ষেত্রে তো 14টা FIR হয়েছে, তাদের ক্ষেত্রে কি কি হয়েছে আলোচনার পরবর্তী পর্যায়ে দেখাবো। দেখুন, ব্যাকরণগতভাবে গণ আন্দোলন আর গণবিদ্রোহ বা গণ অভ্যুত্থান সম্পূর্ণ আলাদা। আমি সেই ব্যুৎপত্তিগত অর্থে আলোচনার পরবর্তী পর্যায়ে আসবো। যখন অর্জুনদা তার বক্তব্য রাখছিলেন, আমি দেখছিলাম মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি তিনি অর্জুন সিংকে কিভাবে আক্রমণ করেছেন। উনি বললেন জবাব দেওয়ার জায়গা নেই, জায়গা আছে অবশ্যই ওপেন ফোরামে নিঃসন্দেহে জবাব দেওয়ার সুযোগ পাবেন অর্জুন সিং। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং বললেন যে ভয় পেয়ে উত্তরবঙ্গে চলে গেলেন এই নেপালের ঘটনার পর। আচ্ছা, কৃষক আন্দোলন যখন হয়েছিল, ক্রমশই সেই কৃষক আন্দোলন একটার পর একটা রাজ্যে ছড়িয়ে পড়ছিল। কৃষক আন্দোলন যার ভিত্তিতে হয়েছিল, যার জন্য হয়েছিল, যে আইনের প্রতিবাদে হয়েছিল, সেই আইন তো প্রত্যাহার করা হয়েছিল। সেটাও কি ভয় পেয়ে হয়েছিল? আমি জানি না। তবে অর্জুনদার সঙ্গে একটা জায়গা আমি একমত, যে আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যে যে কোনো দুর্নীতির অভিযোগই অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু পাশাপাশি দেশের ছবিটা কি খুব স্বস্তিজনক? 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া থেকে বিভিন্ন আর্থিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে থাকা মোট 25 জন বিরোধী নেতানেত্রী এনডিএতে যোগ দিয়েছেন। অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল, ছগন ভুজবল, হিমন্ত বিশ্ব শর্মা, অশোক চৌহান, রণিন্দর সিং, নবীন জিন্দল, দিগম্বর কামাত, সঞ্জয় শেঠ, সুষমা চৌধুরীর মতো একের পর এক নাম বলা যায়। এদের মধ্যে কংগ্রেসের 10 জন, এনসিপি আর শিবসেনা থেকে 4 জন করে, তৃণমূল থেকে 3 জন, টিডিপি থেকে 2 জন আর সমাজবাদী পার্টি থেকে 1 জন করে বিজেপিতে যোগ দেন। মজার কথা, দল বদলের পরেই এদের 23 জনের বিরুদ্ধে চলা মামলায় কেন্দ্রীয় এজেন্সি এমন পদক্ষেপ নেয় যাতে তারা বিরাট স্বস্তি পেয়ে যান। 20 জনের বিরুদ্ধে চলা তদন্ত হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়, 3 জনের বিরুদ্ধে তো মামলাই বন্ধ করে দেওয়া হয়, কেস ক্লোজড। সুতরাং অন্যে করলে দুর্নীতি আর নিজেরা করলে রাজনীতি, বলতেই হবে এই নীতির নাম একটাই হয়, নিখাত সুবিধেবাদ। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি মঞ্চোপবিষ্ট বিশিষ্ট যারা বক্তৃতা করবেন, বিভিন্ন দলের আছেন, অরাজনৈতিক দলের আছেন, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের মধ্যে দিয়ে মানুষ আজকে এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটি শুনছেন। আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমি অর্জুনবাবুর বক্তৃতা খুব মন দিয়ে শুনছিলাম। যাই হোক, অর্জুনবাবুর উত্তরটা আমি পরে দিচ্ছি। তার আগে যেটা ইস্যু সুমনবাবুর, যে নেপালে মোদ্দা কথা হচ্ছে, ওরা বেশ একটা ক্যাপশন করেছেন সুন্দর, দুর্নীতি আর স্বজন পোষণ মাত্রা যদি ছাড়ায় নেপাল দেখালো জনতা খেপলে কিভাবে শাসক তাড়ায়। সুমনবাবু, আরো 2-3টে কথা অ্যাড করা উচিত ছিল। দুর্নীতি আছে, স্বজন পোষণ আছে, তার সঙ্গে গণতন্ত্রহীনতা। আপনি যদি ভারতবর্ষের এই চারপাশের রাষ্ট্রগুলোকে দেখেন, উপমহাদেশের, সে শ্রীলঙ্কাই বলুন, সে বাংলাদেশই বলুন, সে মায়ানমার বলুন, সে আফগানিস্তান বলুন, সে নেপাল বলুন, সে বাংলাদেশ বলুন, সে পাকিস্তান বলুন, কোনো রাষ্ট্রে গণতন্ত্র নেই। এটাই প্রথম কারণ।
ভারতবর্ষের মানুষের কাছে সে যত বড় লোকই হোক আর দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ হোক, তার কাছে গণতান্ত্রিক অধিকারটা আছে। সে কিন্তু ভোটের বাক্সে গিয়ে একটা ৮-৯ ঘন্টার নির্বাচনে ৩০ বছরের ইন্দিরা গান্ধীর সরকার মানে কংগ্রেসের সরকারকে ৮ ঘন্টার মধ্যে সে ফেলে দিতে পারে। ১৯৭৭ সাল অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় এনডিএ সরকার ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল সেই সরকারকে উৎখাত করতে পারে। আবার ২০০৯ সাল থেকে ২০১৪ সালে ডক্টর মনমোহন সিং এর কংগ্রেস সরকারকে সেই দেশের মানুষ একটা ৮-৯ ঘন্টার নির্বাচনে উৎপাটিত করতে পারে। এই সুযোগটা কিন্তু নেপালেও নেই, বাংলাদেশেও নেই, পাকিস্তানেও নেই, শ্রীলঙ্কাতেও নেই। তো কিসের সঙ্গে কিসের তুলনা হচ্ছে? অর্জুনবাবুর বক্তৃতা শুনতে শুনতে তো আমার মনে হচ্ছিল মাঝে মধ্যে, অর্জুনবাবু কি মাওয়িস্ট হয়ে গেলেন? সে কি মাও সেতুংয়ের অমোঘ বার্তা, রাইফেলের নলই শক্তির উৎস, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে, গণবিপ্লবের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটাও, শাসক তাড়াও? সুমনবাবু, আমার আপনার কাছে প্রশ্ন, ২০২২ সাল ৩ বছর আগে প্রথম শ্রীলঙ্কা সরকার চলে গেল, মানুষের উত্তাল গণ আন্দোলন মানছি। গত বছর ৫ই আগস্ট ২০২৪ সাল শেখ হাসিনার সরকার বাংলাদেশে এই ছাত্র যুবদের আন্দোলন, প্রধানত ছাত্রদের আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সংরক্ষণের বিরুদ্ধে, এবং তার উপরে পুলিশের নির্বিচারে গুলি চালনা, কতজন ছাত্র খুন হয়েছিলেন। আজকের ঘটনা নেপালের, কতজন ছাত্র পুলিশের গুলিতে খুন। আপনি সবগুলো ঘটনা যদি পরপর জোড়েন, তাহলে ভারতবর্ষের সঙ্গে মিলটা কি পাবেন? হ্যাঁ, আমি বলছি না তার মানে এই নয় যে ভারতবর্ষে স্বজন পোষণ হয়নি, ভারতবর্ষে দুর্নীতি নেই, নিশ্চয়ই আছে, এবং তাদের উচিত সাজা হওয়া উচিত। সুমনবাবু, তাহলে গণতান্ত্রিক পরিবেশ থাকবে নাকি সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়া হবে যেরকম কাঠমান্ডুতে হলো? নাকি গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্টে আগুন লাগিয়ে দেওয়া হবে যেরকম পার্লামেন্টে হলো? নাকি কি দোষে অপরাধী আমি জানি না, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে? এটা কোনো সভ্য দেশে হতে পারে? তাহলে হয় গণতন্ত্র থাকবে, নয় কি অ্যানার্কিজম। অর্জুন বাবুদের যেটা বক্তব্য, সেটা অ্যানার্কিজমের পথ, নৈরাজ্যবাদীর পথ। তো অর্জুন বাবু, আপনি কি রাইফেল হাতে তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছেন বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে? আমার প্রশ্ন আপনার কাছে, আমার জানতে ইচ্ছে করছে, বিজেপির কি এটাই নীতি যে গণতন্ত্রের ওপর আস্থা রেখো না, বন্দুকের নলই শক্তির উৎস? নাকি শিক্ষা আনে চেতনা, চেতনা ঘটায় বিপ্লব, বিপ্লব ঘটায় মুক্তি, সেই পথ? বিপ্লব এবং অভ্যুত্থান, তার মধ্যে তফাৎ আছে। এই রক্তক্ষয়ী অভ্যুত্থান আপনি দেখবেন, আপনি যেটা বারবার আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আপনি উপস্থাপিত করার চেষ্টা করলেন, পশ্চিমবাংলায় একটা গণ আন্দোলনে মমতা ব্যানার্জির সরকার 11 বছরের, এই 14 বছরের একটা গণ আন্দোলনের ওপর কি গুলি চলেছে? কোথায় চলেছে গণ আন্দোলনের ওপর গুলি? ওপেন ফোরামে আপনি থাকবেন, আমি আপনাকে উত্তরটা দেবো। আপনি যে 1993 সালে যুব কংগ্রেসের ডাকা মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলনের যে কথাটা বললেন, 13 জন যুবকর্মীকে গুলি করে জ্যোতিবাবুর সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, নৃশংসভাবে খুন করেছিল, সেটাকে আপনি তুলনা করতে পারেন? কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে গণ আন্দোলনকে গুলি করে খতম করে দেওয়া, এ তো হয়নি ভারতবর্ষে। খানিকটা সুমনবাবু ইঙ্গিত দিলেন তার পরে, অর্জুনবাবুর বক্তৃতার পরে, যে সেটা হচ্ছে পাঞ্জাবের কৃষক আন্দোলনের পরিণাম কি হয়েছিল। আপনি তো তখন, অর্জুনবাবু আমার যতদূর মনে পড়ছে, আপনি তো তখন সংসদ সদস্য। কেন গভর্নমেন্টকে ব্যাকআউট করে বিলটাকে প্রত্যাহার করতে হয়েছিল? আপনি প্রত্যাহার করেছিলেন, আপনিও সেই সংসদে ছিলেন। আপনি তো 2019 সাল থেকে 2024 সাল বিজেপির সংসদ। আমি কি অন্যায় বলছি? আপনি উত্তরটা দিন তো। আর নেপালের সঙ্গে ভারতবর্ষের কি কোনো তুলনা চলে? নেপালের সঙ্গে আপনি ওপেন ফোরামে উত্তর দেবেন। আপনি যখন বলেছেন আমি কোনো কথা বলিনি,
নেপালের সঙ্গে ভারতবর্ষের কি কোনো তুলনা চলে? ভারতবর্ষের জনসংখ্যা 144 কোটি, নেপালে কত 5 কোটি, বাংলাদেশে কত 18 কোটি, পাকিস্তানে কত 22 কোটি। উত্তরটা দিন না আমায়। 2-3টে রাজ্য মেলালেই তো হয়ে গেল। আরে রাজ্য আর রাষ্ট্রের মধ্যে আগে তফাৎটা বোঝার চেষ্টা করুন, যে রাজ্য কাকে বলা হয়, স্টেট, আর কান্ট্রি কাকে বলা হয়। আচ্ছা ধরুন তর্কের খাতিরে, আমি ধরেই নিচ্ছি সুমনবাবুদের যে ক্যাপশন আজকে, ধরে নিন তর্কের খাতিরে একটা অলীক স্বপ্ন যে কালকে পশ্চিমবাংলার সরকারটা এরকম একটা গণ অভ্যুত্থান হলো, পশ্চিমবাংলার সরকারটা পড়ে গেল, তার কি হবে? আপনি ক্ষমতায় বসবেন নাকি? তার তো রাষ্ট্রপতির শাসন জারি হবে। তার 6 মাসের মধ্যে তো নির্বাচন কমিশন এখানে নির্বাচন করবে। আসলে অর্জুন বাবুদের সমস্যা হচ্ছে যে মানুষের সঙ্গে যোগাযোগ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না, তাই দিল্লি থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহ একটা করে ক্রেন পাঠাবেন আর আপনাদের মুন্ডুগুলো ধরে ধরে মন্ত্রিত্বের চেয়ারে বসিয়ে দেবেন, আর আপনারা 5 বছর ক্ষমতা ভোগ করবেন। শর্টকাট পদ্ধতি, এছাড়া তো কোনো উপায় নেই। তার কারণ মানুষের রায় আপনারা তো জিততে পারবেন না, সম্ভব নয়। আপনি জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের কথা বললেন, সেটা তো 1974 সালের শেষে, 1975-এর গোড়ায়। ইন্দিরা গান্ধী তখন দেশের প্রধানমন্ত্রী। ওটা বিহার সরকারের বিরুদ্ধে হয়নি, আমি একটু কারেক্ট করে দিচ্ছি, ওটা ইন্দিরা গান্ধীর সরকারের বিরুদ্ধে হয়েছিল জয়প্রকাশ নারায়ণের আন্দোলন। এবং তার পরবর্তীকালে এমার্জেন্সি, শুনুন না আমার কাছে, 25শে জুন 1975 এমার্জেন্সি, দুর্নীতি হয়েছিল। তার পরিণাম কি হয়েছিল? 9 ঘন্টার নির্বাচনে, তখন সংবাদ মাধ্যম স্ট্রং হয়নি, টেলিভিশন আসেনি, একটা 9 ঘন্টার নির্বাচনে 30 বছরের কংগ্রেস সরকার উৎপাটিত 155টা আসন পেয়েছিল মাত্র ইন্দিরা গান্ধী 542টার মধ্যে। মনে থাকে যেন। মানুষের শক্তি, আমি সুমন বাবুদের এই অনুষ্ঠানে বারে বারে একটা কথা বলেছি, আজও সে কথাটা আমি বলবো। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের শক্তি, যে কোনো আইন বলুন, আদালত বলুন, যে কোনো রাজনীতিবিদ বলুন, যে কোনো সাংবাদিক বলুন, সবার থেকে উপরে মানুষ শেষ কথা বলে। সুতরাং মানুষের হাতে এই ব্যালট পেপারের অধিকার যতদিন আছে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে, আর আপনারা বিজেপির নেতৃত্বে এখানে যে ধরনের ভাষণ দিচ্ছেন, তাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে শেষ করে দাও, এখানে রাইফেল তুলে দাও মানুষের হাতে, রক্তক্ষয়ী আন্দোলনের দিকে নিয়ে যেতে চাইছেন। আগুনের স্তূপের ওপর নিয়ে আগুন নিয়ে খেলা করছেন অর্জুনবাবু, আগুন নিয়ে খেলা করছেন। আর নেপালের সমস্যার সঙ্গে ভারতবর্ষের সমস্যার কোনো মিলই নেই, কোনো মিলই নেই। আপনি ইতিহাসটা দেখুন, গত 10 বছরে 13টা প্রধানমন্ত্রী হয়েছে নেপালে, খবরটা রাখেন। 2022 সালে একজন প্রধানমন্ত্রী, 2023 সালে খুব সম্ভবত মিস্টার প্রচণ্ড তিনি প্রধানমন্ত্রী, এখন যিনি নতুন মিস্টার ওলি তিনি প্রধানমন্ত্রী। সুমনবাবু 3 বছরে 3 জন প্রধানমন্ত্রী, ওখানে গণতন্ত্র আছে নাকি? শেখ হাসিনার বাংলাদেশ, একটা কথা তো মানতে হবে, শেখ হাসিনা কিন্তু গণতন্ত্রের নামেই গণতন্ত্র দেখিয়েছেন। শেখ হাসিনা কিন্তু বিগত 2টি নির্বাচনে মানুষকে অবাধে ভোট দিতে দেননি, তাই তার পার্টি আওয়ামী লীগ, ওখানে 300টা পার্লামেন্টের সিট আছে, পার্লামেন্টে 300টা সিট, তার মধ্যে শেখ হাসিনার পার্টি একাই 280, 285। বিরোধী দলগুলোর নাম প্রত্যাহার করে নিত নির্বাচনের আগে, যে আমরা দাঁড়াবো না। সুমনবাবুর কি এটা আমার প্রথম বেল? সুতরাং আর আমি দীর্ঘক্ষণ বক্তৃতা করবো না, অর্জুনবাবু 2-3টে কথার উত্তর দেওয়ার আমার প্রয়োজন আছে। এই যে স্বজন পোষণ, আপনি বক্তৃতা করতে গিয়ে বললেন এখানে ভীষণ স্বজন পোষণ। দ্বিতীয় কথা, একবার ভাইপো কথাটা উচ্চারণ করলেন আপনি, ঠিক তো? অর্জুনবাবুকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। অর্জুনবাবুর এতটা সাহস হবে আমি বুঝতে পারিনি। ভাইপো তো নিশ্চয়ই অমিত শাহ ছেলে জয় শাহ নরেন্দ্র মোদীকে আঙ্কেল বলে ডাকেন, তাহলে কি চাচা ভাইপোর সম্পর্ক হলো না? উত্তরটা দেবেন। এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তার ছেলে কোথায়? ওপেন ফোরামের জন্য রাখুন না, তার ছেলে কোথায়? উত্তরটা দেবেন। কত টাকার দুর্নীতি? 2014 সালে এদের সম্পত্তির পরিমাণ কত ছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে, আর আজকে কত? নীতিন গডকরির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে, তার 2 পুত্র, ভাতিজা নরেন্দ্র মোদীর। কত টাকার দুর্নীতি? পাকিস্তানের জন্য, যুদ্ধের জন্য রক্ত নেই শরীরের, শিরার মধ্যে দিয়ে নাকি সিঁদুর দৌড়চ্ছে, আর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা হচ্ছে। তার কারণ জয় শাহের তিজোরি ভরবে, প্রয়োজন।
আর আমরা যদি এটা করতে যেতাম, দেশদ্রোহী পাকিস্তানের এজেন্ট, আর আপনারা করলে জয় হো, এরাই হচ্ছে ভারতপ্রেমী, এরাই হচ্ছে দেশপ্রেমী। উত্তরটা দেবেন অর্জুন বাবু? ভ্রষ্টাচারের শেষ জায়গায় গিয়ে পৌঁছেছে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। অস্বীকার করতে পারেন? পারবেন অস্বীকার করতে? যত কন্ট্রাক্ট বিদেশে সাইন হচ্ছে, প্রধানমন্ত্রী যে যে দেশে যাচ্ছে একটাই কন্ট্রাক্ট সাইন হচ্ছে, কোন কোম্পানি? আদানি। এই যে চীনে গেলেন, এসসিও আদানির সঙ্গে, এনার্জি, আদানি এনার্জি, 2200 কোটি টাকার এগ্রিমেন্ট সাইন হয়েছে, ভারত সরকারের সঙ্গে কিছু হয়নি। আম্বানি, নরেন্দ্র মোদীর আরেক ভাই, ভাইয়ের তালিকা তো অনেক। মেহুল ভাই কে ছিল যেন? আপনারা উত্তর দিন তো। মেহুল ভাই কে ডেকেছিলেন? ভাই নরেন্দ্র মোদী। মেহুল চোকসির কথা মনে করিয়ে দিলাম। কত হাজার কোটি টাকা ব্যাংক থেকে তছরূপ করে বিদেশে। নীরব মোদী আরেক ভাই, নীরব ভাই, কত হাজার কোটি টাকা ভারতীয় ব্যাংক থেকে লুট করে বিদেশে। বিজয় মালিয়া আরেক ভাই, কত হাজার টাকার দুর্নীতি করে বিদেশে। উত্তরগুলো দেবেন। ললিত মোদী, কত হাজার কোটি টাকার ললিত ভাই। আবার বিজয় মালিয়া বলেছেন, ও তো আমি দেশ ছাড়ার আগে নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী 2018 সালে আমি অরুণ জেটলির পরামর্শ নিয়েই বিদেশে গেছি। আমার বক্তব্য নয়, আমার বক্তব্য নয়, বিজয় মালিয়ার বক্তব্য। সুতরাং ভাই ভাতিজার খেলা সারা দেশ জুড়ে চলছে, কিন্তু তাতেও আমি বলবো রক্তক্ষয়ী আন্দোলন নয়। আমি আবার বলবো, যে কোনো সচেতন মানুষ, গণতান্ত্রিক প্রিয় মানুষ, তারা ব্যালট শেষ কথা বলে, বুলেট শেষ কথা বলে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সৌমিতদা। দেখুন, সৌমিতদা শুরু করলেন যে আসল সমস্যা হচ্ছে গণতন্ত্রহীনতা। আমি বলছি হ্যাঁ, সত্যি কথা, নেপালে নামকা ওয়াস্তে কিন্তু একটা গণতন্ত্র ছিল, বাংলাদেশেও ছিল। সৌমিতদা জোর দিলেন যে ওই 8-9 ঘন্টার মধ্যে সরকার বদল করা যায়। দেখুন, গণতন্ত্রের ওই গণর মূল সত্যিটাই তো ওই অধিকারটা, কিন্তু মুশকিল হচ্ছে ব্যালটে যে অধিকার এখন ইভিএমে রিফ্লেক্টেড হয়, সেই ব্যালট যদি কেউ খেয়ে ফেলে। আমি বলছি মূল সমস্যাটাও এইখানে, যে আমাদের রাজ্যে যে ভোটগুলো হয় 100% ভুয়ো ভোট আমি বলছি না, কিন্তু পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা বাদ দিন, বড় বড় ভোট, সাধারণ স্কুলের কলেজের পরিচালন সমিতির ভোট, লাইব্রেরি নির্বাচন, সমবায় নির্বাচনের ভোটকে আমরা হিংসামুক্ত করতে পারি না। আমি বলছি করতে পারলে বুক ফুলিয়ে বলা যেত যে আমরাও সর্বক্ষেত্রে সব স্তরে একটা গণতন্ত্রের রাস্তা দিয়ে চলেছি। চমৎকার একটা শব্দবন্ধ সমিতদা ব্যবহার করলেন, মানুষের শক্তি। সত্যি এই মানুষের শক্তি, এবং সেই মানুষের শক্তি সম্পূর্ণভাবে 100% রিফ্লেক্টেড হয় গণরায়ে, জনতার রায়ে। সেইখানে যদি ওই সন্ত্রাসের চোনাটা পড়ে যায়, বড় মারাত্মক। সৌমিতদার একটা কথা মানতে আমার একটুও দ্বিধা নেই, যে সত্যিই তো নেপালের পরিস্থিতির সঙ্গে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা। কিন্তু নেপালের আমজনতা যখন নেতা মন্ত্রীদের ছেলেমেয়েদের ওই আকাশ ছোঁয়া বৈভব নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এই পশ্চিমবঙ্গেও দেখছি এসএসসি চিহ্নিত দাগিদের তালিকায় বিরোধী দলের 2-1 পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়কদের পরিবারের লোকের নামের একেবারে ছড়াছড়ি। সমিত দ্বারা অর্জুন সিং কেন নেপালের সঙ্গে তুলনা করে ইচ্ছাকৃতভাবে এই রাজ্যে অস্থিরতা উস্কে দিতে চাইছেন বলে যেমন 14টা এফআইআর টেনে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেন, কিন্তু সমিত দাদের দল তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ নীরব থাকে যখন ইন্ডিয়া জোটের একের পর এক নেতা সরাসরি নরেন্দ্র মোদীর জামানার সঙ্গে নেপালের ওলি জামানার তুলনা টানেন। আমি কোনো ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, কিন্তু কংগ্রেস নেতা উদিত রাজ কিংবা তৃণমূল ঘনিষ্ঠ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যখন নেপালের উদাহরণ টেনে কার্যত মোদী সরকারকে গণবিদ্রোহের হুঁশিয়ারি দেন, তখন ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস কিন্তু নীরব থাকে। মানে আবার সেই অর্জুনদাকে যে প্রশ্নটা করেছিলাম, যে নেপালের রাস্তায় কেন বাংলা হাঁটছে না, অথবা নেপালের রাস্তায় কেন দিল্লি হাঁটছে না, এই দুটো মেরুর দুটো দল খুব স্বাভাবিকভাবেই তাদের সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থান। অর্জুন সিংয়ের বক্তব্য যদি শাস্তিযোগ্য অপরাধ হয়, হতেই পারে, তাহলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির নেতাদের বক্তব্য তো একই দোষে দুষ্ট। এদের বিরুদ্ধেও এফআইআর হওয়া উচিত, নয়তো এক যাত্রায় পৃথক ফল হবে। সমিত দ্বারা কি মনে করেন? ওপেন ফোরামে নিঃসন্দেহে এরও উত্তর খোঁজা যাবে। যাই হোক, আমার পরের বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। শুভ সন্ধ্যা বলাটা আমার পক্ষে একটু মুশকিল, কেননা আমি আমাদের দেশের
সামগ্রিক পরিস্থিতির উপরে কোনো কিছু শুভ বলতে পারি না, মুশকিলটা এখানে। আমি শুধু বরং বলি যে এবিপি আনন্দকে ধন্যবাদ, সুমনকে ধন্যবাদ, কেমন এমন একটা বিষয়কে আজকে এখানে নিয়ে আসা হয়েছে ভারী চমৎকার একটা কবিতা ছন্দে, যে দুর্নীতি আর স্বজন পোষণ মাত্রা যদি ছাড়ায়, নেপাল দেখালো জনতা ক্ষেপলে কিভাবে শাসক তাড়ায়। তো মুশকিলটা যেটা সেটা হচ্ছে যে নেপাল শুধু দেখালো না, কিন্তু শুধু নেপালে আমি সীমাবদ্ধ থাকতে রাজি নই। সারা পৃথিবীর ইতিহাস কিন্তু অনেক লড়াইয়ের ইতিহাসে সমৃদ্ধ। সারা পৃথিবীর ইতিহাসে অনেক দেশ স্বর্ণাক্ষরে রয়েছে এই লড়াইয়ের ইতিহাসের জন্য। আজকের প্রজন্মকে আমি বারবার বলি, আমার ছাত্রছাত্রীদেরও বলি, একটু চোখ খুলে বইয়ের পাতাগুলো উল্টে দেখো, পৃথিবীর ইতিহাসে কত লড়াই আছে। এমন লড়াই আছে 1917 সালের বলশেবিক বিপ্লব, দুনিয়া কাঁপানো 10 দিন, জারের শাসনতন্ত্রকে একেবারে পতন করে দিয়ে সোভিয়েত রাজের প্রতিষ্ঠা। আছে ভিয়েতনামের গণজাগরণ এবং বিপ্লব, আছে চায়নার অনেক বড় লড়াই 1949 এবং সেখানেও জনতার রাজ প্রতিষ্ঠিত হওয়া পিপলস রিপাবলিক অফ চায়না, আছে কম্বোডিয়ার আন্দোলন, আছে কোরিয়ার আন্দোলন, এবং আমাদের দেশেও ধারাবাহিকভাবে প্রচুর গণজাগরণ বা গণ আন্দোলন, নীল বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ এবং স্বদেশী বিদ্রোহ। এই স্বদেশী বিদ্রোহের আগুনে কত ছাত্রছাত্রীর প্রাণ গেছে, তারা জীবন দান করতে এতটুকু পিছপাও হয়নি। ব্রিটিশ রাজকে তাড়াবার জন্য মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল একেবারে টিনেজার স্কুলের ছাত্ররা। এই যে বিদ্রোহের ইতিহাস, এই ইতিহাসে সমৃদ্ধ কিন্তু আমাদের দেশ। আমরা প্রতিদিন আমাদের ছাত্রছাত্রীকে কিন্তু এখান থেকেও শিক্ষা নিতে বলতে পারি। আমাদের দেশের প্রতিবেশী দেশে আজকে জেন জি বলে যে ছাত্র সম্প্রদায় হঠাৎ করে খেপে উঠে সেখানকার অত্যন্ত দুর্নীতিগ্রস্ত শাসকদের তাড়িয়েছে, সেটা এরই একটা, আমি বলবো আরেকটি অংশ বিশেষ বলা যেতে পারে। নেপাল আমাদের দেশের অঙ্গ একটা রাষ্ট্র। এখানে আমি ঠিক 2 মাস আগে নেপালে গিয়েছিলাম একটা অফিসিয়াল কাজে। ওই এভারেস্টের দেশে পাহাড় ঘেরা একটা সুন্দর শান্ত একটা শহর কাঠমান্ডু। আমি ঘুণাক্ষরেও বুঝতেই পারিনি যে এত ক্ষোভ, এত বিক্ষোভ জমেছে এত ছোট ছোট ছেলে মেয়েদের অন্তরে। আমি শুধু এটা দেখেছিলাম যে নেপালের মানুষ খুব কষ্টে থাকে, তারা নেমে আসে সমতলে, কোথাও দারোয়ান, কোথাও ড্রাইভার, এইসব চাকরিতে তারা জয়েন করে এসে। এই নেপালে 2 মাসের পরে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে ছাত্ররা সমস্ত কিছু ভাঙচুর করে একেবারে রক্তক্ষয়ী সংগ্রামের মতো প্রায় 20-21 জন গুলিতে প্রাণও দিয়েছে, উভয় পক্ষেরই মারা গেছে, অসংখ্য কিছু ভাঙন হয়েছে। এর মধ্যে দিয়ে ব্যাপক পুরো সরকারের যাবতীয় নেতামন্ত্রীদের তাড়িয়ে দিয়েছে তারা। এটা তো শিক্ষণীয় বটেই। শিক্ষণীয় এই কারণে বলছি যে কারুর হয়তো মনে হতে পারে যে এত সব ভেঙে দিয়েছে, ভালো ভালো সুন্দর জিনিস, সত্যি যেই সব জিনিস আমি দেখে এসেছি সেগুলো সব ভেঙে দিয়েছে, ভাবতে গেলে কষ্ট হয়। কষ্ট তাদেরই হয় সুন্দর জিনিস ভেঙে দিলে, যাদের পেটে খাবার আছে, যাদের মাথায় ছাদ আছে, যাদের একটা সিকিউরড ভবিষ্যৎ আছে, তাদের কাছে সব কিছু সুন্দর জিনিস সুন্দর। কিন্তু যাদের কিচ্ছু নেই তাদের কাছে কিন্তু পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অনেকদিন আগে সুকান্তের লেখা কবিতা, 21 বছর বয়সের কবি লিখেছিলেন, পূর্ণিমার চাঁদ দেখে কত কবি কত কবিতা লেখেন, রোম্যান্টিক কবিতা লেখেন, কিন্তু সুকান্ত কেন বলেছিলেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি? ওই খিদে কাতর, ওই ইনসিকিউর ভবিষ্যতের কাছে সব সুন্দর জিনিস অসুন্দর হয়ে যায়।
আর তাই ক্ষেপে উঠে জনতা এইভাবে ভাঙচুর করে শেষ করে দিয়েছে। আসল জায়গাটা বুঝতে হবে কোথায়। সেখানে সুকান্তের আরেকটা কবিতার লাইন আমি বলবো, যখন নেপালের এই ঘটনা ঘটছিল তখন আমি আমার ছাত্রছাত্রীদের বলছিলাম যে ওই 21 বছরের কবি যে 1926-এ জন্মে 1947-এ টিবি রোগে মারা গেছেন, তিনি লিখেছিলেন, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। আবার কোথাও বলছেন উনি যে স্বপ্ন চূড়া থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ বিদ্রোহ কলরব শুনেছ। তা কবি ডাক দিচ্ছেন কষ্টের থেকে, দারিদ্র্যের থেকে, শোষণের থেকে মুক্তির জন্য বিদ্রোহের কথা ঘোষণা করছেন। আর বিদ্রোহ বা বিপ্লব কখনো শান্তিপূর্ণ হতে পারে না। বিপ্লব অনেক বড় একজন মহান নেতার ভাষাতেই আছে। বিপ্লব বিদ্রোহ কোনো ভোজ সভা নয়, কোনো অঙ্কন বা সূচি শিল্পের মতো একটা নিখাদ নম্র জিনিস হতেই পারে না। বিপ্লব একটা উগ্র বল প্রয়োগের কাজ, যার দ্বারা একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে পাল্টে দেয়। আজকে এই মুহূর্তে সারা দেশব্যাপী সমগ্র সমাজ ব্যবস্থাটাই কিন্তু জনবিরোধী একটা সমাজ ব্যবস্থা বলে আমি অন্তত মনে করি। আজকে সারা দেশেই আমি বলবো, শুধু পশ্চিমবঙ্গের এই 14 বছরের তৃণমূল শাসনের কথা নয়, বিগত সময়েও আমরা যদি দেখি যে স্বজন পোষণ যথেষ্ট পরিমাণ ছিল। আজকে হয়তো সেখানে খানিকটা নখদন্ত বেরিয়ে পড়েছে, কিন্তু আমার নিজের চোখে দেখা আছে যে নাগরিক অধিকার কিভাবে খর্ব হয়েছে। পড়াশোনার পরে একটা সিকিউর ভবিষ্যতের জন্য সেখানেও স্বজন পোষণ দেখেছি আমি নিজের চোখে। আজকে আমাদের দেশে একটা অত্যন্ত ডিজাস্ট্রাস ঘটনা, যেটা ব্রিটিশ আমল থেকেও যদি বিচার করি তো আমরা দেখব সেটা হলো এই যে যোগ্য শিক্ষকদের 26,000 শিক্ষকের চাকরি যাওয়া। সেখানেরও কারণ হলো এই স্বজন পোষণ দুর্নীতি। সেখানে ব্যাপক শিক্ষকরা রাস্তায় পথে পথে পড়ে কেঁদেছে, তাদের উপর লাঠিচার্জ হয়েছে, তারা কান্নাকাটি করেছে, তারা কতজন মরে গেছে, তাদের বাবা মারা ওষুধপত্র খাদ্য না পেয়ে মারা গেছে। আজকে আবার তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। কত বড় ডিজাস্টার্স ঘটনা। এর পরেও বিদ্রোহ বা বিপ্লব যদি উগ্র বল প্রয়োগের জায়গায় চলে যায়, যদি সব কিছু ভাঙচুর করে দেয়, তাহলে কি তাদের অপরাধ হবে? প্রশ্ন আমি ছুড়ে দেব জনতার দিকে, যে সত্যি বলুন তো তাদের অপরাধ হতে পারে? যেখানে একজন ছাত্রী, সেও তো ছাত্রী, একটা পিজিটি আরজিকর মেডিকেল কলেজের, সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। আমারই এক ছাত্রী, সে এক স্কুলে যেখানে পড়তো, তার বাবা মা তাকে অত্যন্ত কষ্ট করে একটা ডাক্তার তৈরি করতে গিয়েছিল। সে একটা প্রাতিষ্ঠানিক খুনের বলি হয়ে গিয়েছে। আজকে সে খুন হয়ে গেছে প্রাতিষ্ঠানিক। আমি এই কারণে বলছি যে সে ডিউটিরত অবস্থায় মারা গেছে। সেই খুনের আজও কিন্তু সঠিক কিনারা হয়নি। তার বাবা মার কাছে, সেই ছাত্রীর কাছে এদেশে কোথায় গণতন্ত্র আছে? এদেশে কোথায় স্বাধীনতা আছে? এখানে বাঁচার পরিবেশ কোথায় আছে? সেই বাবা মা আজকে, উপরন্তু আমি এটাও শুনেছি সেই বাবা মাকে নাকি তার জায়গায়, সে যেখানে থাকে সেখানে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। তার বাড়িতে তার সুইপার ময়লা নিতে আসে না, তার বাজারের লোকজন কথা বলে না তাদের সাথে। কেন? অপরাধ কি তাদের নাকি? অপরাধ কি তারা করেছেন নাকি? এইরকম একটা দেশ। এখানে শুধু আমি একেবারেই কিন্তু আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে চাই না, বা আমি নিজের মনেও ওই জায়গাটা স্থান দিতে চাই না যে সিপিএম, তৃণমূল, বিজেপির লড়াই। একদম নয়। আমি বলতে চাই যে ভারতবর্ষে প্রতিটি শিক্ষিত মানুষের, প্রতিটি যে শিশু জন্মেছে তার যে নাগরিক অধিকার থাকা দরকার, তার যে গণতান্ত্রিক অধিকার থাকার দরকার, তার বড় হওয়ার জন্য যে বাতাবরণ থাকা দরকার, সেটা সে পাচ্ছে কি পাচ্ছে না। যদি আমরা বলি যে পাচ্ছে, তাহলে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি, একেবারেই ঠকাচ্ছি। আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার খর্ব হচ্ছে, বাক স্বাধীনতার অধিকারও খর্ব হচ্ছে। আমরা আজকে সেখান থেকে যদি একটা গণ আন্দোলন মাত্রা ছাড়িয়ে ওঠে, আমরা কি বলবো সেটা অপরাধ করছে তারা? নাকি বলবো
যে গণতান্ত্রিক অধিকার যারা দিচ্ছে না, শাসক শোষক, তারাই আসলে দায়ী, তারাই এই পরিস্থিতির দিকে ছাত্রছাত্রীদের প্ররোচিত করছে, পুরো সমগ্র পরিবেশটাই প্ররোচিত করছে, অপরাধ তাদের নয়। আমি বারবার ছাত্রছাত্রীদের এই কথা বলি যে অধিকার সম্পর্কে সচেতন হও, নিজের অধিকার সম্পর্কে সচেতন হও। আমি একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অটোনমির অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েছি, আমার সঙ্গে সিন্ডিকেট, আমার সঙ্গে সমস্ত বিদগ্ধ মানুষরা রয়েছেন, সেটা করতে পেরেছি। কিন্তু তার জন্য ব্যাপকভাবে আমি বিশেষ বিশেষ লোকের দ্বারা প্রতিদিন সমালোচিত হচ্ছি, প্রতিদিন তারা আমাকে আক্রমণ করছেন, নানাভাবে আক্রমণ করছেন, মরাল জায়গাটায় বারবার আঘাত করছে যাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু আমি তো মানসিকভাবে ভেঙে পড়ার লোকই নই, কারণ আমি জানি যে এর থেকে অনেক বড় বড় লড়াই করেছে আমাদেরই দেশের মানুষরা। আমি আর কি বা করলাম? আমি কি প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন বন্দুক হাতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে পেরেছি? আমি কি বিপ্লবী বীণা দাসের মতো সেই দুষ্কৃতী স্ট্যানলি জ্যাকসনের মতন একটা দুষ্কৃতীকে গুলি করেছি? কিছুই করিনি। আমি একদম যেটা করা উচিত ছিল সেটা করেছি, কিন্তু সমানে সামাজিকভাবে আমাকে বারবার সমালোচনার সামনে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু আমি কিন্তু সেই স্তরে নেমে গিয়ে কখনোই সমালোচনা করিনি। আমি শুধু এইটুকুই বলে শেষ করব, বেল পড়ে গেছে, সেটা আজকের যুব সমাজের কাছে আমার বক্তব্য যে তোমরা অন্ধকারময় ভবিষ্যৎ থেকে বেরিয়ে আসার জন্য মানসিকভাবে নিজেদের দৃঢ় করো, শক্ত করো, কারণ সত্যি তোমাদের সামনের দিনগুলো, ভবিষ্যৎগুলো কিন্তু সত্যি অন্ধকার আচ্ছন্ন। তাই আমি শেষ করব আবার সেই এক মস্ত বড় মহান ফিলোসফার, যিনি কবিতা ছন্দে লিখেছিলেন যে মুক্ত শত ফুল বিকশিত হোক, যত আগাছা নির্মূল হোক, তোমরা যুবরাই সকালের সূর্য, যেন ৮টা ৯টার পৃথিবীতে আনবেই নতুন এক বসন্ত। ধন্যবাদ। ধন্যবাদ শান্তাদি। শান্তাদি শুরুই করলেন যে সেই সব লড়াই ইতিহাসের কথা নিয়ে যেগুলো ইতিহাসে স্বর্ণাক্ষরে থেকে গেছে, সেই লড়াইয়ের যে ইতিহাস স্বর্ণাক্ষরে থেকে গেছে তা সম্পূর্ণ আরেকটা স্তর নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। শান্তাদি বললেন যে যে সুন্দর মূর্তি ভেঙেছে সেটা তারাই বোধহয় উপলব্ধি করতে পারে যারা সমাজের ওই ক্রিমি লেয়ারটাতে আছে। যে বাচ্চাগুলোর বিশ্বাস ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, তার যন্ত্রণার হিসেব কে দেবে? সত্যিই তো আজকে তিলোত্তমার বাবা মার কাছে গণতন্ত্রের মূল্য কতটা, এ প্রশ্ন এই আয়নার সামনে আমাদের প্রত্যেককে দাঁড়ানো উচিত। কিন্তু ওই যে ইতিহাসের স্বর্ণাক্ষরে যে লড়াইগুলো লেখা আছে, নিঃসন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও ভালো বলতে পারবেন যে ইতিহাস সাক্ষী যে কোনো গণ আন্দোলনে, যে কোনো রাষ্ট্রেই বিশিষ্ট জনেদের, অর্থাৎ এই সমাজের কৃতি শিক্ষিত মানুষদের একটা বড় ভূমিকা থাকে। অথচ ভারতবর্ষে দেখুন, কি দেশে কি রাজ্যে প্রায় সমস্ত বিদ্বজ্জন, অবশ্যই হাতে গোনা কয়েকজন ব্যতিক্রমী মানুষ ছাড়া, হয় এ পক্ষে নয় ও পক্ষে আশ্রয় নিয়েছেন, হয় কেন্দ্রের শাসকের ডানার তলায় ঠাঁই করে নিয়েছেন, নয় রাজ্যের শাসকের তাঁবেদারি করতে ব্যস্ত। মনে করুন সিঙ্গুর নন্দীগ্রামের সময় যারা বাম সরকারের বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছিলেন তাদের অধিকাংশই, আবার বলছি কয়েকজন বিরল ব্যতিক্রম ছাড়া, এখন তৃণমূল কংগ্রেসের কোনো দোষই দেখতে পান না। দিল্লির উদাহরণ চাই। মনে করুন আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় যারা সকাল বিকেল দুর্নীতি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে একেবারে তুলোধনা করতেন, 2014 পর তারা মোদী সরকারের সামান্যতম সমালোচনার ঝুঁকিটুকু আর নেন না। অর্থাৎ বাংলার বিদ্বজ্জনেদের একটা বড় অংশ উঠে পড়েছেন ওই 21শে জুলাইয়ের মঞ্চে, আর হিন্দিভাষী বিশিষ্টদের একটা বড় অংশ সুযোগ পেলেই ব্যস্ত হয়ে যান বিজেপি নেতাদের সঙ্গে সেলফি তুলতে। অথচ এই দেশেই জরুরি অবস্থা জারির ঠিক আগে কিংবদন্তি কবি নাগার্জুন খোদ ইন্দিরা গান্ধীকে কটাক্ষ করে লিখতে পেরেছিলেন, ইন্দুজি ইন্দুজি ক্যা হুয়া আপকো, সত্তা কে মস্তি মে ভুল গেই বাপকো। আর জরুরি অবস্থা জারির পরেও কিশোর কুমার বলুন কিংবা দেবানন্দ সেই সময়ের দোর্দণ্ড প্রতাপ সঞ্জয় গান্ধীর হুকুমকে অবধি নাকচ করা স্পর্ধা দেখিয়েছিলেন। তারা একবারও ভাবেননি যে তাদের রোজগার কমে যাবে কিংবা তারা আর কাজ পাবেন না। এই উজ্জ্বল উদাহরণগুলো আছে বলেই আজ অর্ধ শতাব্দী পার করা শোলে সিনেমার একে হাঙ্গালে সেই বিখ্যাত সংলাপটা মনে পড়ে যায়,
ইতনা সন্নাটা কিউ হ্যাঁ ভাই? এই সন্নাটাটাই 2025-এর দুর্ভাগ্য। যাই হোক, আমার পরের বক্তা ডক্টর কুণাল সরকার। নমস্কার। দেখুন, আমি একজন ভবিষ্যৎ দ্রষ্টার কথায় বলবো যে তিনি বহু বছর আগে আমাদের মনোরঞ্জন করতে করতে লিখে গেছিলেন যত কাণ্ড কাঠমান্ডুতে, এবং সেই ভবিষ্যৎ দ্রষ্টার কথার থেকে আজকে যদি এসে দাঁড়াই, দেখো আপনাদের সুমন আজকে স্বীকার করতেই হচ্ছে যে নেপাল আমাদের নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, নেপাল আমাদের কেন নাড়িয়ে দিয়েছে? আমরা আপনাদের অনেকের কথার মধ্যে দেখছিলাম ভারতবর্ষের সঙ্গে মিল আছে কিনা, পশ্চিমবঙ্গের সঙ্গে মিল আছে কিনা। দেখুন, লাইফ ইজ আ মাস অফ প্যারাডক্স। জবের থেকে রাজতন্ত্র শেষ হয়েছিল ওই 2006-2008-এর সময়, তারপর থেকে এই যে 13টা না 14টা প্রধানমন্ত্রীর হাত ধরে যেতে যেতে দেখুন, আপনি যদি একেবারে ইকোনমিক ইন্ডিকেটর বা মার্কশিট ফলো করেন তাহলে কিন্তু নেপাল উন্নতি করেছে। তার পার ক্যাপিটা ইনকাম আজকে $500 থেকে পৌঁছেছে $1600 কি $1700। কিন্তু অসুবিধে যেটা হয়েছে নেপালের মধ্যে সেটা হচ্ছে যে সমস্যাটা আমাদের এখানেও রয়েছে, সেখানে নেপালের সঙ্গে ভারতবর্ষের তফাৎ আমি দেখি না। কারণ আমাদের পার ক্যাপিটা ইনকাম 9 করে 3000 ছুঁই করছে হতে পারে, কিন্তু আমাদের যেরকম একটা কঠিনতম ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের প্রবলেম আছে, আজকে সেই সমস্যা নেপালের মধ্যে আছে। আজকে নেপালের সমস্যাটা তাদের সোসাইটিতে একটা কার্বাঙ্কেলের মতো ফুটে উঠছে এই কারণে, কারণ নেপালের লেস দ্যান 10% অফ পিপল যারা কাজকর্ম করেন, দে আর ইন এনি কাইন্ড অফ স্টেবল এমপ্লয়মেন্ট। 90% মানুষ যারা নেপালে কাজ করেন তারা দিন আনি দিন খাই লেভেলে। আজকে নেপালের যত এমপ্লয়মেন্ট ফোর্স তার 75%, কথাটা চেনা চেনা লাগছে, তারা পরিযায়ী মানুষ হিসেবে নেপালের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আর প্রশ্নটা এটা নয় যে নেপালের কোন পার্টি এসছে, কোন পার্টি গেছে, কোন পার্টিকুলার ইস্যুতে মানুষ রিয়াক্ট করেছে। আমি সুমনের কথার প্রতিধ্বনি করে বলবো যে ইট ইজ নট দ্য ডেথ অফ 5 পিপল, কিন্তু ইট ইজ দ্য ডেথ অফ হোপ। যে জেনজি এর কথা বলছেন, আজকে জেনজি যাদের মেরে কেটে বয়স আজকে 15, 16, 17, 18, সেই জেনজির সঙ্গে আমাদের তফাৎটা হলো যে আমরা যেরকম একটা ঘুম ধরা মানসিকতা, আমরা বুঝে নিচ্ছি, আমরা সয়ে নিচ্ছি, আমরা স্বজন পোষণ দেখতে অভ্যস্ত, আমরা দুর্নীতি দেখতে অভ্যস্ত। এরা নিজেদের মতো করে ইন দেয়ার ইন্টেলেকচুয়াল সাইলেন্স তারা কিন্তু আত্মস্থ করছে তাদের চারিদিকে যে সমস্যাগুলো ঘটছে। এখন নিন্দুকরা বলতেই পারেন যে কলকাতায় জেনজি মুভমেন্ট হওয়া সম্ভব নয়। কেন নয়? কারণ কলকাতায় জেনজি নেই বলে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য শহর, ভারতবর্ষের অন্যান্য সমাজে আজকে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে এই ফ্রাস্ট্রেশন, এই আশার, এই ভবিষ্যতের দিকে একটা হতাশা আছে না নেই? আজকের এই প্রজন্ম যদি উঠে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করে যে ভারতবর্ষের হাতেও তো স্বাধীনতার পরে সেই প্রথম 10 বছর 12 বছর একটা সুযোগ ছিল, আমরাও একটা পাকিস্তান হতে পারতাম, আমাদের মধ্যে আইয়ুব খান হতে পারত, আমাদের মধ্যেও বছরে 13টা প্রধানমন্ত্রী হতে পারত, আমরাও একটা টিন পট ডেমোক্রেসি হতে পারতাম, কিন্তু আমাদের সেই আর্থ সামাজিক পরিকাঠামো, দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আওয়ার কান্ট্রি, তারা নিজেদের মধ্যে সেই পলিটিক্যাল এথিক্স এবং সেই সংযমবোধটা দেখিয়েছিলেন, যে কারণে স্বাধীনতার পর্ব যে প্রথম যে 10টা বছর আমাদের কেটেছিল, আমাদের একটা স্টাইল অফ গভর্নেন্স, আমাদের একটা জুডিশিয়ারি, আমাদের একটা লেজিসলেচার, আমরা একটা কাঠামো তৈরি করতে পেরেছিলাম।
যে কথা সমীর বাবু বলেছেন তার কথার মধ্যে। কিন্তু আজকের যদি একজন জেনজি আমাদের মধ্যে থাকতো, তাহলে সেই জেনজি বর্তমান ভারতবর্ষকেই প্রশ্নটা করত যে ভিতটা তৈরি হয়েছিল স্বাধীনতার প্রথম 10 বছর 12 বছরের মধ্যে। আজকে আপনারা যারা এক একজন মহীরুহ রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা সেই ভিত থেকে একটা একটা ইট খুলে নিচ্ছেন না। এবং যদি আমাদের সেই কাঠামো, আমাদের সেই ভিতটা নড়বড় করতে শুরু করে, তাহলে এই তরুণ প্রজন্ম প্রশ্ন করতে বাধ্য যে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষ, যে অপলকা ভারতবর্ষ, যে এথিক্স ইন ভারতবর্ষ, যে ভারতবর্ষতে আপনি আন্না হাজারের মুভমেন্টের কথা বললেন, আজকে আন্না হাজারের সঙ্গে যখন প্রাণে ভয় ঢুকেছিল, তখন মধ্যরাত্রে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকাররা লোকপাল বিল, জনলোকপাল বিল পাস করেছেন। আজকে ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখুন যে আপনার লোকপাল এবং জন লোকপালকে যদি খুঁজে বার করতে হয়, খবরের কাগজে একটা কলমে বিজ্ঞাপন দিতে হবে, তার কলমটার নাম হলো হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। লস্ট অ্যান্ড ফাউন্ড কলমে গেলেও আপনি খুঁজে পাবেন না যে কি করে আমার দেশের একজন নাগরিক গিয়ে তার পলিটিক্যাল করাপশনের এগেনস্টে সে কমপ্লেন করবে। আজকে জেনজি হয়তো এই সভায় নেই, কিন্তু তারা নিজেদের মনে প্রশ্ন করছে যে আমাদের সেই প্রথম 6টা, 7টা, 8টা, 10টা নির্লজ্জ পলিটিক্যাল পার্টিরা কিভাবে হাত পেতে গিয়ে ইলেকটোরাল বন্ডে আপনারা টাকা জোগাড় করেন। আজকের জেনজি প্রশ্ন করবে সেই ভারতবর্ষকে যে আপনারা আজকে গণতান্ত্রিক কাঠামো নিয়ে গর্ব করছেন। আজকে এই যে ইডি সিবিআইকে কি অবস্থা করেছেন, আজকে ইডি সিবিআইটা কি? এরা ইনস্ট্রুমেন্ট অফ ইরিটেশন না ইনস্ট্রুমেন্ট অফ ইনভেস্টিগেশন? তারা আজকে কি করার চেষ্টা করছে? আজকে জেনজি আপনাকে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে দেশ তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে, আজকে সেই দেশে আপনি কেন ব্লগার আফটার ব্লগার, আপনি কেন সেই দেশে পোর্টাল আফটার পোর্টালকে আপনি ইন্টেলেকচুয়ালি হ্যারাস করেন ফর ভয়েসিং দেয়ার কন্টেন্ট? আজকে জেনজি নিস্তব্ধ আছে, তারা আজকে কথা বলছে না। কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে দিয়ে যদি আজকে জেনজির অন্তরাত্মার প্রতিধ্বনি শুনবার চেষ্টা করেন, তাহলে ভুল করবেন। দে আর সাইলেন্ট, বাট দে আর লিসনিং অ্যান্ড দে আর থিঙ্কিং। তাহলে ভারতবর্ষ এবং নেপালের মধ্যে তফাৎটা কেবল ইতিহাসে খুঁজলে চলবে না, ভারতবর্ষ এবং নেপালের তফাৎটা আমাদের খুঁজে বার করতে হবে আমাদের বর্তমানের মধ্যে। হ্যাঁ, আমরা একটা পলিটিক্যাল কাঠামো, আমরা একটা ইলেকশন সিস্টেম করেছিলাম, কিন্তু সেই ইলেকটোরাল সিস্টেম হঠাৎ করে 5 মাসের মধ্যে 25 লাখ ভোটার অ্যাড করে দিচ্ছে। ইলেকশন সিস্টেমে আমাদের পোলিং শেষ হয়ে গেলে রোজ 20% করে ভোট বাড়তে শুরু করছে। আজকে ভোট দিতে হয় না, আজকে ভোট করাতে হয়। যেখানে আপনি 75 লক্ষ টাকা ইলেকটোরাল এক্সপেন্স ঠিক করছেন, সেখানে লোকে বুক ফাটিয়ে গিয়ে বলে আসছে পাড়ায় পাড়ায়, তারা একেবারে বাহুবলীর মতো দাপিয়ে বেড়াচ্ছে, আরে শোনো, আমার ইলেকশন বাজেট 15 কোটি, 20 কোটি, 30 কোটি। আজকে যে লোকসভা সিটে পার সিট যদি 30 কোটি টাকা খরচা না হয়, তাহলে আপনাকে গরিব গুরব বলে লোকে হেও ছাছা করবে। তাহলে এই প্রশ্নগুলো আজকে আমার সিস্টেম এবং আমার বর্তমানকে ফেস করতে হবে। কারণ এই কথা মনে করার কোনো কারণ নেই এখন সেটা নেপালের মতো, সেটা বাংলাদেশের মতো, কি সেটা শ্রীলঙ্কার মতো একটা মানুষের ঢেউ, একটা সুনামি অফ ওপিনিয়ন হবে কি হবে না জানি না, কিন্তু মানুষের মধ্যে, তাদের নিস্তব্ধতার মধ্যে এই প্রশ্নগুলো নেই? কি মানুষের মধ্যে, আজকে তরুণ প্রজন্মের মধ্যে এই অস্থিরতা নেই? এটা আপনি মনে করতে পারেন না। দুর্ভাগ্যের বিষয় হলো এই যে ধরনের মুভমেন্টগুলো আমরা দেখলাম, শ্রীলঙ্কায় দেখলাম, বাংলাদেশে দেখলাম, নেপালে দেখলাম,
দুঃখের কথা হলো আজকে শান্তাদি বলছিলেন ইতিহাসে মুভমেন্টের কথা। ওয়ার্ল্ড হিস্ট্রি ইজ ভেরি আনকাইন্ড টু হেডলেস মুভমেন্ট। 10 বছরের আড়াআড়িতে দুটো মাস মুভমেন্ট হয়েছিল। একটা ইউনাইটেড স্টেটসে হয়েছিল আমেরিকান রেভলিউশন, এবং তার 12 বছরের মধ্যে হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন। আমেরিকান রেভলিউশনে নেতৃত্ব ছিল, তারা 3 থেকে 4 বছরের মধ্যে তাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছিলেন। আর ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে যে কেওস হয়েছিল, সেই কেওস আগামী 8 দশক ধরে ফ্রান্সকে একটা নৈরাজ্যের মধ্যে রেখেছিল, যে নৈরাজ্য থেকে জন্ম নিল রোবাসপিয়ার, যে নৈরাজ্য থেকে জন্ম নিল নেপোলিয়ন বোনাপার্ট, যার হাতে প্রায় 5 লক্ষ ইউরোপীয়কে প্রাণ দিতে হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন। আপনি রেভলিউশনের কথা বলছেন, অকিউপাই ওয়াল স্ট্রিট কোথাও পৌঁছতে পারেনি। আরব স্প্রিং, যারা মধ্যপ্রাচ্যে চেষ্টা করেছিল ডেমোক্রেসি আনবে বলে, আনার কি প্রয়োজন ছিল জানি না, তারা সেখানে পৌঁছতে পারেনি। কিন্তু এই ধরনের যে মুভমেন্টগুলো হচ্ছে, শ্রীলঙ্কা কোথায় পৌঁছেছে তাদের মুভমেন্টের পরে? তাদের ডেমোক্রেসি, তাদের ইকোনমি কোনো মতে এখনো হামাগুড়ি দিয়ে চলছে। তারা তাদের কনস্টিটিউশনের 2টো লাইন পাল্টাতে পারেনি। আজকে বাংলাদেশ কিছু না হলে হয়তো 15 থেকে 20 বছর পিছিয়ে গেছে ইকোনমিক্যালি। অর্থাৎ যদি একটা মুভমেন্ট করতে হয়, সেই মুভমেন্টের মধ্যে একটা সুনির্দিষ্ট ভাবাদর্শ লাগবে, সেই মুভমেন্টের মধ্যে একটা নেতৃত্ব লাগবে। হেডলেস স্টেটলেস মুভমেন্ট এটা কোথাও গিয়ে পৌঁছবে কিনা আমার সন্দেহ আছে, ঘোরতর সন্দেহের বিষয়। আর আমাদের যে নেপাল থেকে আজকে যে শিক্ষাগুলো আমরা নিচ্ছি, সেই শিক্ষার মধ্যে আমাদের একেবারে চাঁচা ছোলা সহজ সরল ভাষায় বর্বরতা, আজকে বর্বরতা বলতে হবে। তারা প্রতিবাদ করেছেন, তাদের মূল্যবোধ, তাদের প্রতিবাদ, তাদের বোল্ডনেসকে আমি কুর্নিশ করি। কিন্তু ওই যে বর্বরতা, একটা মানুষকে নগ্ন করে আপনি ফেসবুকে ছবি তুলছেন, একজন মন্ত্রী স্ত্রীকে জ্বালিয়ে দিয়ে আপনি আজকে বীরত্ব ক্লেম করছেন, এবং তখন বলছেন তারা আমাদের মুভমেন্টের লোক নয়, তারা আমাদের মুভমেন্টের অঙ্গ নয়। এটা কাওয়ার্ডিস, এটা কাপুরুষতা, এটা কোনো মুভমেন্টে আসতে পারে না। তাহলে আমাদের কাছে আজকে কি বিজেপি, কি তৃণমূল, কি কংগ্রেস, কি সিপিএম নির্বিশেষে আজকে ভারতবর্ষের বর্তমানকে কেবল ভারতবর্ষের অতীত ইতিহাসে যে আপনি 3 বছর আলোচনা করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনাকে একটা কনস্টিটিউশন দিয়েছিল, কিন্তু মনে রাখবেন সেই কনস্টিটিউশনের 75% হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর প্রায় কাট অ্যান্ড পেস্ট, যেটা কলোনিয়াল সময় লেখা হয়েছিল। তাই নেপালের থেকে জানতে হবে যে এটা কেবল নেপালের একটা উগ্র প্রতিবাদ নয়, তাদের বর্তমান প্রজন্ম সামনে আশা দেখতে পাচ্ছে না। ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ হোপলেসনেস, যাদের মধ্যে শিক্ষা, এমপ্লয়মেন্ট, ভবিষ্যৎ নিয়ে ফান্ডামেন্টাল প্রশ্ন আছে। তা বলে আমি স্বীকার করি যে কাউকে আমরা কল টু অ্যানার্কি দিতে পারি না। আর এই যে সোশ্যাল মিডিয়া ব্যান থেকে যে মুভমেন্টটা শুরু হয়েছিল, আজকে নেপালের আমাদের ছোট ছোট ভাই বোনদের একটা জিনিসের জন্য অভিনন্দিত করবেন, ভয়ঙ্করভাবে অভিনন্দিত করবেন, এবং জানবেন যে আগামী আমাদের যে ইলেকশনগুলো হতে যাচ্ছে সেটা যদি সেইভাবে করতে পারেন, অনেকগুলো প্রাণ বেঁচে যাবে। কারণ নেপাল যে ইন্টারিম প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করেছেন, সে এই নেপালের ইন্টারিম প্রাইম মিনিস্টার বোধহয় ম্যাডাম কুর্কি হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম প্রাইম মিনিস্টার হু হ্যাজ বিন ইলেক্টেড অন সোশ্যাল মিডিয়া। একটা সোশ্যাল মিডিয়া অ্যাপকে ব্যবহার করে কত জানি 15 লক্ষ না 20 লক্ষ জেনজির ইয়াংস্টাররা তারা ক্লেম করছে তারা সোশ্যাল মিডিয়া অ্যাপ ভোটিংয়ের মধ্যে দিয়ে তারা তাদের নতুন এই ইন্টারিম প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করলেন। ভারতের ইলেকশন কমিশনের কাছে অনুরোধ রইল যে আর কিছু না শিখুন, বর্বরতাটা শিখতে হবে না, এই ঘরদোর পুড়িয়ে দেওয়াটা শিখতে হবে না,
কিন্তু ওই জেনজি ছেলে মেয়েগুলোর থেকে দেখুন যে ভবিষ্যতের ইলেকটোরাল প্রসেসটা মানুষের খুনোখুনি, চুরি চামারি, করাপশনের বাইরে কিভাবে ডিজিটাল ফোরামে আমরা নিয়ে যেতে পারি। নেপালকে ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ কুণালদা। দেখুন, কুণালদা শুরু করলেন ইকোনমিক ইন্ডিকেটর দিয়ে, আমি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে এই ভারতবর্ষের বর্তমানটা ঠিক কীরকম ভাবতে পারেন। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট মেশিনারি, এই কুণালদা খানিকক্ষণ আগে বলছিলেন না কোটি কোটি টাকা খরচ, এই ভোট মেশিনারির একটা অংশ হচ্ছে ওই অর্থ ব্যয়। ভোট চুরি, ভুয়ো ভোটার, এই শব্দ বন্ধগুলো গণতন্ত্র বিরোধী, যেটা বর্তমানের ভারতবর্ষে একেবারে শুধু সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে তা নয়, রাজনৈতিক আলোচনা এমনকি চায়ের দোকান অবধি পৌঁছে যাচ্ছে এই শব্দবন্ধ, যে বিষয়গুলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, বিশেষ করে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে থাকাটাই গণতন্ত্র বিরোধী। আমি এবার আসি অর্থনীতির কথায়। ইকোনমিক ইন্ডিকেটরের কথা হচ্ছিল, ডক্টর সরকারের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে নেপালের ইতিহাসবিদদের একটা বড় অংশ মনে করছে যে এই জেনজিদের সীমাহীন ক্ষোভের সব থেকে বড় কারণ হলো নেতা নেত্রীদের ছেলে মেয়ে, বউ জামাই, ভাইপো ভাইজিদের প্রত্যেকের ব্যবসার 200 থেকে 500% হারে বৃদ্ধি, সীমাহীন বৈভব, এবং সেই সীমাহীন বৈভবের নির্লজ্জ দেখনদারি। আন্দোলনের সময় দেখা গেল নেপালি যুবকদের হাতে প্ল্যাকার্ডে লেখা যে নেতাদের ছেলেমেয়েরা বিদেশ থেকে ফেরে গুচি ব্যাগ নিয়ে, আর আমাদের সন্তানরা ফেরে কফিনে। কেন সেই লেখা? বহু নেপালি তরুণী ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করতে গেছিলেন, যাদের দেহ ফিরেছিল কফিনে। জনতার অভিযোগ যে উল্টো দিকে নেপালের ওইসব নেপো বেবিরা, বাংলা প্রবাদের ওই নেপোর মতোই, দুর্নীতির সম্পদের যাবতীয় দইটুকু অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। একের পর এক সাম্প্রতিক উদাহরণ দিয়ে এই সোশ্যাল মিডিয়ায়, কুণালদা যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, তারা ঝড় তুলে দিলেন। অভিযোগ যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর কন্যা কখনো অন্যায়ভাবে খেতাব ছিনিয়ে নিচ্ছেন, কখনো প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্রবধূ লক্ষ লক্ষ টাকা দামের হ্যান্ডব্যাগ আর কোটি কোটি টাকা দামের গাড়ি কিনে ছবি আপলোড করছেন, আর নেপালের সাধারণ যুবক যুবতীর কপালে নাচছে অবধারিত বেকারত্ব, মুদ্রাস্ফীতি আর দারিদ্র্য। সুতরাং দিনের শেষে জেনজির বেকারত্বের হারে 22% ছাড়াচ্ছে, আর তাদের ক্ষোভের লাভাস্রোত শটান নেমে আসছে রাজপথে। তাদের কি সত্যিই পুরোটা দোষ দেওয়া যায়? নিঃসন্দেহে এই ঘৃণ্য বর্বরতা, মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অসভ্যতা, এই নৃশংসতা নিন্দাযোগ্য, কিন্তু পাশাপাশি একটা যুব সমাজকে সম্পূর্ণভাবে দোষারোপ করা কি আদৌ উচিত? এই প্রশ্ন থাকবে। যাই হোক, আমার পরের বক্তা দেবাংশু ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, আজকের বিষয়টা প্রধানত নেপালকে কেন্দ্র করে যে ঘটনা আমরা দেখছি, এবং গত কয়েক বছর যাবৎ একদিকে শ্রীলঙ্কা, একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, যে ঘটনাগুলো দেখছি, যেখানে মানুষ রাস্তায় নামছেন, রাস্তায় নেমে আন্দোলনের পথ বেছে নিচ্ছেন, কিন্তু সেই আন্দোলনটা কোথাও গিয়ে এমন উগ্রতার পর্যায়ে চলে যাচ্ছে যেটা কখনো হয়তো সভ্য সমাজের লক্ষণ থাকছে না, কিন্তু তার ফলাফল হচ্ছে সরকারের পতন। আজকে অর্জুনবাবু একটা কথা বলেছিলেন, যেটা নিয়ে আজকের মেনলি ডিবেটটা আর কি, যে বাংলাতেও নেপাল মডেল ফলো করতে হবে। খুব ভালো কথা। এই কথাটা উনি আজকে ওনার দল থেকে প্রথম বলেননি। যখন আরজিকর আন্দোলন চলছে, তখন আরেকজন নেতা আছেন বিজেপির, যিনি সদ্য চুলটুল কামিয়ে প্রতিজ্ঞা করেছেন, নাম নিচ্ছি না, হঠাৎ একদিন আমি এবিপি আনন্দেরই বুমে দেখছি তাদের ছাত্র সমাজ না কাদের ডাকে আন্দোলন করছেন, করতে করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলা থেকে হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে। তাদেরই স্বপ্ন বহু পুরনো। আচ্ছা, ধরুন 21-এর ভোট, 200 টার্গেট দিয়ে কেউ 77-এ আটকে গেছে। 24-এর ভোট, 35-এর গল্প বলে কেউ 12-এ আটকে গেছে। যেই পরীক্ষায় বসছেন ম্যাক্সিমাম মার্কস পাচ্ছেন 34%, টার্গেট যা দিচ্ছেন তা 34% অ্যাচিভ করতে পারছেন। তারা ফ্রাস্ট্রেটেড হতে হতে তো এই পথই বেছে নেবেন, এই পথের কথাই বলবেন, এই পথেরই ওকালতি করবেন, কারণ তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে সরাতে পারছেন না। আর অর্জুন দ্বারা তো এই পদ্ধতিতে ইন্টারেস্ট কেন আমি জানি না, আরো কিছু বোমগুলি বেশি বিক্রি হবে আমার আইডিয়া নেই, কেন অর্জুন দ্বারা তো ইন্টারেস্ট কেন এই পদ্ধতিতে? আমাকে একটা কথা বলুন আপনারা, এই যে কথাগুলো এনারা বলছেন, নিজেরা তো দেশে একটা সরকার চালাচ্ছেন, তারা কি নিজেরা একটা দেশের সরকারের থেকে চান যে তাদেরই দেশের কোনো একটা অঙ্গরাজ্য এই পলিসি ফলো করুক? কারণ
এই পলিসি কোনো একটা স্টেট যদি ফলো করে বা ফলো করানোর চেষ্টা হয়, সেটা কিন্তু একটা রাজ্যে থেমে থাকবে না। আজকে অর্জুনবাবু অনেকগুলো কথা বলেছেন, বাংলায় চাকরি নেই, দুর্নীতি, স্বজন পোষণ, সন্ত্রাস, আইন শৃঙ্খলা ইত্যাদি অনেক কথা বলেছেন। অর্জুনবাবু আইন শৃঙ্খলার কথা বলছেন, দারুণ ব্যাপার আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে বাংলায় চাকরি নেই বলছেন, অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে, এবিপি আনন্দেই দেখাচ্ছিল, এবং তারা মাইক নিয়ে বলছেন হামারে ইউপি में तो एग्जाम नहीं होता इसलिए बंगाल में आए हैं देने के लिए। জান অর্জুন দা ওনাকে বোম মেরে দিন দুটো, বলে দিয়েছে তো কেন এসছে বাংলায়, কেন উত্তরপ্রদেশে চাকরি নেই। তো উত্তরপ্রদেশে হবে একটা আন্দোলন, যোগীর বুলডোজার নিয়ে যোগীকেই তাড়া করুক লোক। উনি আরো কথা বলেছেন সমস্ত ব্যাপার নিয়ে দুর্নীতি, বাংলায় নেপাল টেপাল সব জায়গায় যদি আপনি দেখেন বাংলা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য। তা অর্জুন দা আপনি বুঝলেন কবে এই কথাটা? 2022-এর মে মাসে যখন ক্যামাক স্ট্রিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন, তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা? আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন, জনগর্জন সভা 10ই মার্চ 2024। আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো, যেই বলেনি স্টেজ থেকে নেমে বিজেপি। 1900 তাই করেছিলেন। তো ওই 10ই মার্চ 2024 পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে? এসএসসি শব্দটা শোনেননি? নারদা জানতেন না, সারদা জানতেন না, সব জানতেন। কিন্তু যে দল টিকিট দেবে আমি তার, আমার কোনো আদর্শ নেই, কোনো ভ্যালু নেই। তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যখন বলছেন দুর্নীতি দুর্নীতি, আমার অবাক লাগছে শুনে। ইনি সেই দল করেন যে দলের নেতা এই মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন করতে হয় শুভেন্দু অধিকারীর। ভাবা যায়? নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন না কুখ্যাত হয়েছেন, যাই বলুন না কেন, তিনি যার নেতা, তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন। আরো কথা বলেছেন যে কিভাবে বাঁধ তৈরি হলো, বাঁধ তৈরি হলে নাকি সিএম প্রকাশ্যে বসে বলেন কি তোমরা বাঁধ তৈরি করছো, ভেঙে যাচ্ছে। আরে এটাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার মন্ত্রী আধিকারিকদেরও ছাড়েন না, ক্যামেরার সামনে বলেন কি বাঁধ তৈরি করছো, ভেঙে পড়ছে। আর আরেকটা রাজ্য 3 মাস পরে নির্বাচন, বিহার, যে বিহারে প্রতি মাসে শুক্লপক্ষে একটা ব্রিজ ভাঙে, কৃষ্ণপক্ষে একটা ব্রিজ ভাঙে, প্রতি মাসে 2টো করে ব্রিজ ভাঙে। সেখানকার মুখ্যমন্ত্রীর বলার সাহস হয় না ক্যামেরার সামনে তোমরা কি ব্রিজ বানিয়েছো দেখো। এটা ডেমোক্রেসি। গুজরাটেও তাই, গুজরাটে তো 2টো বড় বড় ব্রিজ ভেঙেছে কয়েকদিনের মধ্যে, মোরবিতে আর কদিন আগে আরেকটা জায়গায়। এটা ডেমোক্রেসি। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক মিটিংটাও ক্যামেরার সামনে করেন, টেলিভিশনে লাইভ দেখান, তাতে তার বিধায়কদের যদি বকতে হয় বকেন, সাংসদদের বকতে হয় বকেন, আধিকারিকদের বকতে হয় বকেন। তাই তো আপনি জানতে পেরেছেন এই কথাটা, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে না বললে জানতে পারতেন। এটাই ডেমোক্রেসি। তারপর গণতন্ত্রের কথা হলো এবং লাস্টে উনি একটা কথা বলে শেষ করলেন, আমার খুব ভালো লেগেছে। ঠিকই তো, আপনি আপনার মতো রাজনীতি করবেন, আমি আমার মতো রাজনীতি করবো। উনি নাকি, আপনি কার সাথে একটা দেখা করতে গেছিলেন, আপনাকে ঘিরে ধরে কেউ কিছু বলেছে, খুব অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে। কিন্তু অর্জুন দা, আপনি আপনার মতো রাজনীতি করুন, আমি আমার মতো রাজনীতি করি, কথাটা শুনতে খুব ভালো লাগলো। কিন্তু আপনি এখন যে দলে আছেন, সে দলের বর্তমান যিনি সভাপতি, তিনি যখন আন্দোলন করতে গেছিলেন, আপনি তখন তৃণমূলে ছিলেন, কি ভাষায় তাকে অ্যাটাক করেছিলেন মনে আছে? উনিও কিন্তু রাজনীতি করতে গেছিলেন, তখন আপনি তৃণমূলে ছিলেন, যদিও দায়টা আমাদের, পাপটাও আমাদের। এবার বিষয়টা হচ্ছে, দেখুন অনেক বিষয় রয়েছে, কিন্তু অর্জুন সিং এর একটা বক্তব্য আমার মনে হয়, আমি তো এক্ষুনি বেরিয়েই এখান থেকে ক্লিপ কেটে আগে নরেন্দ্র মোদীকে ট্যাগ করব। উনি বলছেন শেখ হাসিনা ডিক্টেটার। এটা আপনার দল বলছেন, আপনার কেন্দ্রের সরকারও বলছে, এটা একটু ক্লিয়ার করবেন। আর যদি তিনি ডিক্টেটার হয়ে থাকে, তাকে ভারতে এনে জায়গা দিয়েছেন কেন? যদি তিনি ডিক্টেটার হয়ে থাকে, তাহলে সেটা কেন্দ্রীয় সরকারকে বলতে বলুন, আপনি দলের তরফ থেকে কেন বলছেন? বিজেপির আজকাল দল আর সরকারের তফাৎ বুঝি না। তাদের দল সোশ্যাল মিডিয়ায় 2 টাকার কমেন্ট করে আইটি সেল ভরিয়ে দেয়, প্যালেস্তাইনকে গালাগাল করছে, একে গালাগাল করছে, ওকে গালাগাল করছে, আর ইসরায়েল যেন তাদের দ্বিতীয় দেশ এমনভাবে লাফালাফি করে। আর ভারত সরকারের স্ট্যান্ড দেখুন কদিন আগে ওইখানে। এটা দল এক কথা বলে, সরকার এক কথা বলে, আপনি কার কথা বিশ্বাস করবেন? এবার আসি আজকের যে বিষয়গুলোতে। দেখুন, আমরা এদের মতো নই। এরা চাইতে পারে গণ অভ্যুত্থান করে একটা সরকার ফেলে দাও, গণতন্ত্রের ধার ধারণা, কিন্তু আমরা সেটা চাই না। আমরা কোনোদিন এর দৃশ্য দেখতে চাই না যে নরেন্দ্র মোদী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, লোকে তাকে বালতি গামলা তুলে তাড়া করছে। আমরা কোনোদিন এই দৃশ্য দেখতে চাই না যে অসীমদা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, মানুষ তার টাকে টমেটো ছুঁড়ে মারছে, ডিম ছুঁড়ে মারছে, সেই ডিম ফেটে ওখানে অমলেট হয়ে যাচ্ছে। আমরা দেখতে চাই না। আমরা কোনোদিন এই দৃশ্য দেখতে চাই না শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, শান্তিকুঞ্জের ভাড়ির থেকে বেরিয়ে অশান্তির তাড়া খাচ্ছেন, তাকে জনগণ তাড়া করছে এবং তিনি চিৎকার করে বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই এম মেলস, কিন্তু পাবলিক তার কথা শুনছে না। আমরা এই দৃশ্য দেখতে চাই না।
সত্যিই চাই না, কারণ আমরা গণতন্ত্রের পক্ষে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষ 400-র কথা বলা বিজেপিকে 240-এ নামিয়েছে, আগামী দিনে 240 থেকে আরো নিচে নামাতে পারে। এবং প্রচুর সরকার বিজেপির, সেই সরকারও তারা সরিয়েছে, আগামী দিনেও সরাবে। কিন্তু এভাবে নেপাল বাংলাদেশের কপি আমার ভারতবর্ষের মাটিতে হোক, এটা আমরা কেউ চাই না। আমরা বিরোধী দল হলেও চাই না, আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হোক। আর যারা চাইছেন তারা একটা বাজে রোগকে ইনভাইট করছেন। কারণ আজকে আপনি বিরোধী আছেন বলে, আপনি একজন সরকারে আছেন, তার দিকে আঙুল দেখিয়ে বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ফেলতে হবে। এটা ভেবে বলছেন না যে আপনারও সরকার আছে বা আপনারও কোনোদিন কোনো জায়গায় সরকার হতে পারে। বর্তমান ভারতবর্ষের মাটিতে শেষ একটা বড় আন্দোলনের কথা যদি আমি বলি, আপনাদের কৃষক আন্দোলন মনে আছে, যেটা উল্লেখ ইতিমধ্যেই হয়েছে। সেই কৃষক আন্দোলনে কতজন কৃষক প্রাণ হারিয়েছে মনে আছে আপনাদের? এবং শুধু তাই নয়, শুধু কৃষকের প্রাণ হারিয়েছে তাই নয়, একটি রাজ্যে বিজেপির মন্ত্রীর ছেলে কৃষকদের মিছিলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে তাদের পিষে মেরে দিয়েছিল। সে দৃশ্য আমাদের মনে আছে। এই জিনিস ভারতবর্ষের মাটিতে হয়েছে। অপারেশন সিঁদুর হলো কদিন আগে। দেখুন কখন মানুষ ক্ষিপ্ত হয়, যখন মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করা হয়। অপারেশন সিঁদুর হলো কদিন আগে। আচ্ছা, আমি রাম মন্দির যাই, রাম মন্দির উদ্বোধন হলো, খুব ভালো কথা, একটা সেন্টিমেন্টাল ইস্যু, প্রচুর হিন্দুর ওখানে সেন্টিমেন্ট জড়িয়ে আছে, তাদের বিজেপির তারা করেছে, সুপ্রিম কোর্ট যাই করুন না কেন। সেই মন্দির কমপ্লিট হলো না, সেই মন্দিরের ছাদ কমপ্লিট হলো না, শুধুমাত্র ভোট আছে বলে, ভোটের 2 মাস আগে করতে হবে বলে দেশের প্রধানমন্ত্রী, যার কোনো যোগ্যতাই নেই, তিনি সেই মন্দিরের ধর্মীয় আচার আচরণ পালন করলেন কোনো শাস্ত্রীয় বিধি না মেনে। পুরীর শঙ্করাচার্য বললেন একটা মন্দিরের কনস্ট্রাকশন কমপ্লিট না হলে তাতে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু মোদী এখান দিয়ে ঢোকালো, ওখান দিয়ে বার করলো, কেন? কারণ 2 মাস পরে ভোট, তাই 22শে জানুয়ারি উদ্বোধন করা হলো। এটা মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল, তাই দেখুন ওই রাম মন্দিরের লোকসভায় হেরেছে। শুধু এখানেই শেষ নয়, অপারেশন সিঁদুর হলো কদিন আগে। ভারতবাসীর ইমোশন জড়িয়ে সারা রাত্রি এবিপি আনন্দের দিকে তাকিয়ে আছি আমরা, 2-2:30 অব্দি প্রত্যেকটা মানুষ জেগে। প্রায় আমরা পিওকে দখল করার মুখে চলে গেছিলাম। হঠাৎ আমেরিকা থেকে ট্রাম্প বাবাজি ফোন করে ধমক দিয়ে দিল, রে বেটা কি করছে এগুলো, বেশ বুঝি ভয়ও পেয়ে গেলেন। চুপ। বীরের সঙ্গে আমাদের সেনাবাহিনী প্রায় চলে গিয়েছিল, তাদের মনোবলকে ভেঙে দিয়ে তাদেরকে আটকে দিল, তারা ফিরে চলে এলো। আজকে পিওকেতে আমাদের পতাকা উঠতো, থামিয়ে দিল। মানুষের আবেগ নিয়ে যখন ছেলে খেলা খেলেন, ওখানেই শেষ তো নয়। কি দরকার ছিল পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচটা করার? কি দরকার ছিল? জয়সা তো এখন ক্রিকেটের মাথায় পৃথিবীর, পারেননি থামাতে? কি দরকার ছিল? যে পাকিস্তান কয়েক মাস আগে আমাদের কয়েক ডজন সেনাবাহিনীর বুকে গুলি চালিয়েছে, কয়েকজন শহীদ হয়েছেন, বর্ডারে আমাদের হাজার হাজার মানুষ মারছেন, তাদের সাথে ব্যাট বল খেলবো? কেন আটকালো না? কারণ এক একটা ম্যাচের পেছনে কোটি কোটি টাকা। যেসব কোম্পানি স্পন্সর করছে তাদের সঙ্গে ঘুরপথে বিজেপির পার্টি ফান্ডের কানেকশন। তাই মানুষের আবেগ চুলোয় যাক। ট্রাম্প ফোন করেছে ব্যবসা করবে, সেটা বড় কথা নয়। আসলে ট্রাম্পের হুমকিটা অন্য ছিল, একজন বিজনেসম্যান নিয়ে তদন্ত চলছে আমেরিকাতে, তাই ওই জায়গাতে চাবিটা ঘুরিয়ে দিয়েছেন। ইনি দেশের তোয়াক্কা না করে একদম না 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 সব যুদ্ধ শেষ, এবার আমরা রেস্ট নেবো, এখন আবুলিশ। এটা দেশের মানুষের আবেগ নিয়ে খেলা। তো মানুষের আবেগ নিয়ে যখন খেলা হয় তখন মানুষ রাস্তায় নামে, দেশেও নামবে, ভারতবর্ষেও নামবে, নেবেছে আবারও নামবে। কিন্তু সেই নামা আমরা এই নামা চাই না যে দেশের জনগণ নাবুক, নেবে গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার ধরে টেনে ফেলুক। না, এই জিনিস আমরা চাই না। মানুষ রাস্তায় নামবে, আন্দোলন হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে মানুষ 400 থেকে 240-এ নামাতে পারলে 240 থেকে 24-এও নামাতে পারবে। আমরা এই পদ্ধতিতে বিশ্বাসী। শান্তা দেবী অনেকগুলো কথা বললেন রাজ্য নিয়ে ইত্যাদি নিয়ে। আমি শুধু একটা কথা বলবো, উনি গণতন্ত্র নিয়ে অনেক কথা বললেন, গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন, নিজে এমন গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন যে সন্তান সম একজন ছাত্রকে সেন্সার করে দিলেন। ডেমোক্রেসি, গণতন্ত্র, উনি গণতন্ত্রের কথা বলছেন, রাজধর্ম পালনের পাঠ দিচ্ছেন রাজ্য সরকারকে। অথচ কদিন আগে এমজি রোডে ওনাদেরই একটা গার্লস হোস্টেলে একজন পুরুষ মানুষ ঢুকে পড়েছিল, উনি সেটা নিয়ে বলেছেন খুব ছোট্টখাট্ট ঘটনা,
খোঁজ নেননি? তৃণমূল ছাত্র পরিষদের ছেলেপিলেরা পরের দিন গেছিল, সিসিটিভি নেই, বলার পরও কিছু হচ্ছে না। রাজধর্ম পালনের কথা বলছেন। উনি যখন দায়িত্বে আসেন তখন ক্যালকাটা ইউনিভার্সিটি NIRF র্যাঙ্কিংয়ে 4 নম্বরে ছিল। এখন সেই র্যাঙ্কিংটা আমি যদি খুব ভুল না হই তাহলে 4 নম্বর থেকে 39 নম্বরে চলে এসছে। উনি রাজধর্ম পালনের কথা বলছেন। উনি স্বজন পোষণ নিয়ে কথা বললেন। আমি জানি না তথ্যটা আমার কাছে ঠিক না ভুল, ম্যাডাম যদি ভুল হয় প্লিজ শুধরে দেবেন আমাকে, যদি আমি ভুল বলে থাকি শুধরে দেবেন, আমার কাছে ইনফরমেশনটা এসছে, আমি শেয়ার করছি। আচ্ছা, তার আগে বলি, গভর্নরকে লড়ার জন্য প্রায় কোর্টে 9,90,000 টাকা দেওয়া হয়েছে কোর্টে লড়ার জন্য, ওনাদের হয়ে আর কি। সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এই টাকার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির, সৌজন্যে শান্তা দেবী। উনি বলবেন আমি একা দিনই সব কলেজ দিয়েছে, তো উনি আমাদের রাজ্যপালের একটু স্নেহভাজন বেশি, উনি বেশি টাকা দিয়েছেন ওনার ইউনিভার্সিটির তরফ থেকে হয়েছে। রাজধর্ম, রাজধর্ম বলতে গেলে স্বজন পোষণ নিয়ে উনি অনেকগুলো কথা বলেছেন। আমি জানি না এই তথ্যটা সত্যি কিনা, আবার বলছি ম্যাডাম ভুল হলে আগাম ক্ষমা প্রার্থী, যদি ঠিক হয় তাহলেও বলবেন, ভুল হলে আমাকে শুধরে দেবেন। আচ্ছা ম্যাডাম, এটা কি সত্যি যে আপনি ভিসি হওয়ার পর সেকেন্ড সিন্ডিকেটের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সিইউ এর এথিক্স কমিটির মাথায় আপনার খুব পরিচিত কাউকে বসিয়েছিলেন? তিনি আপনারই কেউ হন সম্পর্কে? একটু এটা বলে দেবেন তো প্লিজ। স্বজন পোষণ। তো বক্তব্যের জায়গাটা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলে বিপ্লবী সাজা খুব সহজ, 4 দিন মিডিয়ার ফুটেজ পাওয়া, হাইলাইট পাওয়া খুব সহজ, কিন্তু নিজে না সেই জায়গাটা পালন করতে পারা খুব কঠিন। একটা ছাত্রকে যারা সেন্সার করে দেয়, সন্তান সম ছাত্রকে, তাদের থেকে গণতন্ত্রের পাঠ রাজ্য সরকারের ইয়ে থেকে শুনবো না। বিপ্লব কি? আমি বিপ্লব করেছি তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামের অনুষ্ঠানের দিন প্রোগ্রাম ফেলে দিয়েছি, ঠিক আছে করুন, তাতে কি ভিড় কমাতে পেরেছেন? গত সববারের চেয়ে রেকর্ড ভিড় হয়েছে, পারেননি তো কমাতে। তো সেই সব জায়গা থেকে আমি বলি যে দেখুন, এই মুহূর্তে আমরা এই জিনিসটা চাই না, কিন্তু আবার একথাও সত্যি যে ভারতবর্ষের মানুষ আন্দোলনে নামবে, প্রতিবাদে নামবে, একথাও সত্যি। আর একথাও সত্যি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস লড়াই করেই 2015 প্রথম বিধানসভা নির্বাচন জিতে আসার পর শাসক হিসাবে, 2021 বিধানসভা, 2024 লোকসভা, হ্যাঁ আমাদের রেজাল্ট খারাপ হয়নি। 2019 আমরা 34 থেকে 22 নেমে এসেছিলাম, তো ভুল ত্রুটি ছিল নিশ্চয়ই কিছু আমাদের। মানুষ আমাদের বার্তা দিতে চাইছিলেন যে এইগুলো যদি তোমাদের ভুল হয়ে থাকে তোমরা দেখে নাও, শুধরে নাও। আমরা শোধরানোর চেষ্টা করেছি, আবার মানুষের কাছে গেছি, এবং মানুষ আমাদের সেই জায়গা থেকে আবার কিন্তু যে 161 আসনের লিড ছিল সেখান থেকে বাড়ি আবার 215-তে পৌঁছে দিয়েছেন। অন্যায় করলে শুধরে নিতে জানতে হয়, আমরা পেরেছি, এটাই তো গণতন্ত্র। আর কোনোদিন যদি অন্যায় করি, মানুষ যদি মনে করেন এদের থাকার যোগ্যতা হারিয়েছে, মানুষ আমাদেরও ছুড়ে ফেলে দেবেন। যেমন সিপিএমকে দিয়েছেন, একদিন বিজেপিকেও দিতে পারে, আমাদেরকেও দিতে পারে, কেউ চিরদিন ক্ষমতায় থাকবে না। কিন্তু তার মানে পদ্ধতি কখনো এরকম উগ্র হতে পারে না, এবং যে রাজনৈতিক নেতারা এই পদ্ধতিকে অবলম্বন করতে চান সেটাও আমার মনে হয় কোনো রকমের সঠিক পদ্ধতি হতে পারে না। গণতন্ত্রের বুকের ওপর দাঁড়িয়ে যারা নেতৃত্ব করে, ভোট চুরিতে হাত পাকিয়ে ইভিএমটা ম্যানেজ করে, কৃষক ভাইয়ের বুকের ওপর মন্ত্রীপুত্র চালায় গাড়ি, সপ্তাহব্যাপী হাটে শ্রমিক, দেশে যখন মহামারী, ধর্ম নিয়ে বিভেদ করে, দাড়ি টিকির যুদ্ধ লাগায়, সুযোগ নিয়ে মন্ত্রীপুত্র ক্রিকেট বোর্ডের আসন বাগায়, চুরি করে মাফ পেয়ে যায় শুভেন্দু বা অজিত পাওয়ার, উমর খালিদ রামগুহদের কপাল জুড়ে জেলের খাওয়ার, দাঙ্গা করে মানুষ মেরে দেশের মাথায় কারোর স্থান, অক্সিজেনে বাঁচিয়ে রুগী জেলে কাটান কাফিল খান, গিয়ার হাতে স্বয়ং শাসক, বুলডোজারের বিরাট গাড়ি, দিল্লি জুড়ে ভাঙছে তারাই গরিবগুলোর ছোট্ট বাড়ি। এত কিছুর পরেও আজও গণতন্ত্রে ভরসা থাকুক, 5 বছরে এই জনগণ তর্জনীতেই কালি মাখুক, রাগের বান পড়ুক এসে 400 চাকার রথের গাড়ি, রাগের বানে পড়ুক ধসে 400 চাকার রথের গাড়ি, অযোধ্যাতেও ভয় পেয়ে যাক অহংকারী শুভ্র দাড়ি, 400 থেকে 250 হোক সেখান থেকেই 25, 400 থেকে 250 হোক সেখান থেকেই 25, হে জেনজি, হে জেনজি গণতন্ত্রেই, হে জেনজি গণতন্ত্রেই তুই ইতিহাস রচিস। থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ। ধন্যবাদ দেবাংশু। আমি উল্টো দিক থেকেই শুরু করব যে দেবাংশুর সঙ্গে আমি একেবারে একমত যে এই 9-10 এবং তারপরের রবিবার 11-12 সত্যি ইউপি থেকে এত অজস্র বেকার যুবক এসে পশ্চিমবঙ্গের এসএসসি পরীক্ষা দিচ্ছে।
আমি এই ওএসএসসির পদের বিষয়টা, তাদের কতজন সুযোগ পেল সেই পার্টটা আমি বাদ রাখছি, কিন্তু সত্যিই তো বিস্ময়কর। তার মানে, এবং তারা অন ক্যামেরা এবিপি আনন্দে বলছে যে ইউপিতে চাকরি নেই, কিন্তু আমি যে সমান হতবাক হয়ে গেলাম, নেপালে চাকরি নেই বলে এত বিক্ষোভ, সরকার পাল্টে গেল, সেই নেপালে আমাদের বাংলার এত পরিযায়ী শ্রমিক যান যারা এই গোলমালে ফিরে এসেছেন এবং ফিরে এসে বলছেন যে মজুরিটা এত বেশি, নেপালের গোলমাল একটু মিটলে আমরা আবার চলে যাব। এটাও বিস্ময়কর। দেবাংশু নিঃসন্দেহে আন্দোলনের মধ্যে উগ্রতা দেখতে পেয়েছে, সঠিকভাবেই দেখেছে, কিন্তু দলের নেতাদের উগ্রতা বা বৈভবের উগ্রতা কতটা দেখে, কতটা চোখে পড়ে, সেই প্রশ্ন আমার পরবর্তী সময় থাকবে। দৃশ্য দেখার কথা, সত্যি একটার পর একটা দৃশ্যকল্প বর্ণনা করে দেবাংশু বলল যে এইসব দৃশ্য দেখতে চাই না, অথচ আজকেই আবার বলছি, মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি বলছেন এই অর্জুন সিং তৃণমূল কর্মীরা আপনার গায়ের জামা কাপড় খুলিয়ে গামছা পরে দৌড় করে ধাওয়া করবে। এই দৃশ্য দেবাংশু নিশ্চয়ই দেখতে চান না, কিন্তু দেবাংশু বা দেবাংশুর দল যদি দেখতে না চান, আমাদের নজর থাকবে এই আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে দল নিন্দা করে কিনা এবং কি ব্যবস্থা নেয়। নিঃসন্দেহে এটা থাকবে, তার কারণ একই সঙ্গে দেবাংশু দেখতে চায় না আর আব্দুর রহিম বক্সি দেখতে চান, এটা তো হতে পারে না। আমি এইখান থেকে চলে আসব যে দেখুন, বিরোধীরা দুর্নীতির অভিযোগ আনলে সাধারণভাবে তৃণমূল প্রথমেই সেটাকে কুৎসা আর অপপ্রচার বলে উড়িয়ে দেয়। আমার দেবাংশুর কাছে একটাই প্রশ্ন থাকবে যে গত 3 বছরে দেবাংশু কতজন সাংসদ বা বিধায়ককে পায়ে হেঁটে বা রিক্সা করে তাদের নিজের নিজের এলাকায় ঘুরতে দেখেছে। ইদানিংকালে রাজ্যের শাসকের বিরুদ্ধে অভিযোগ এমন পর্যায়ে গেছে যে প্রায় প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্নীতি নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিতে হচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2022-এর 21শে জুলাই দুর্নীতি নিয়ে রীতিমতো অ্যালার্ম কল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি দেখতে চাই আমার এমএলএরা সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে, পায়ে হেঁটে ঘুরবে। আমি দেখতে চাই আমার এমপিরা দরকার হলে রিক্সা করে ঘুরবে। কিন্তু তারপর আদৌ কি তৃণমূলের সাংসদ বা বিধায়কদের পায়ে হেঁটে বা রিক্সা করে এলাকায় ঘুরতে দেখা গেছে? গত বছরও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে নেত্রী বলেছিলেন, কি বৃষ্টি গায়ে লাগলো, একবার স্নান করে নেব, ধুয়ে যাবে, কিন্তু নোংরা যদি গায়ে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না। নিঃসন্দেহে আমি এখানে দেবাংশুর সঙ্গে একমত যে ও বললো না, বাঁধ ভাঙার কথা প্রকাশ্যে বলছেন, এটাই ডেমোক্রেসি। ঠিকই তো, দুর্নীতির কথা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছে এবং ওই উগ্রতার বিরুদ্ধে বলছেন, কিন্তু তারপরেও সাইকেলে পায়ে হেঁটে বা রিক্সা করে বিধায়ক বা সাংসদদের দেখা যাচ্ছে নাকি? আমাদের তো অন্তত চোখে পড়েনি।